আলাইকুম সবাই। ওয়েলকাম টু অর্থনীতির 12টা পডকাস্ট এপিসোড 7, which is being recorded on Friday 17th of January, এবং এটা লাইভ আপনারা দেখতে পাবেন, নট লাইভ, তো রেকর্ডেড ভার্সন আপনারা দেখতে পাবেন on Thursday 23rd of January মধ্যরাতে, রাত 12টায়। আজকে আমরা কথা বলবো ইউথ আনএমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ। Is it essentially a graduate unemployment problem? That's the main topic, main question. আমাদের সাথে আছেন ফাহিম মাসরুর, ফাউন্ডার অফ বিডি জবস and one of our regulars. এছাড়া আমাদের সাথে আছেন রুবাইয়াত সারোয়ার, ওয়াসিম আলিম, মারিহা তাসনিম and তাসিন, এবং হয়তো আরো কয়েকজন, রুশাদ ফরিদি, এবং হয়তো আরো কয়েকজন জয়েন করবেন as we continue. আমরা মেইনলি ফাহিমের কথা শুনবো এবং ফাহিমকে প্রশ্ন করব, তারপর রুবাইয়ার কথা বলবেন, and we may have a open discussion towards the end. So আজকের আমাদের ফরম্যাট এই, উইদাউট এনি ফার্দার অ্যাডিউ, ফাহিম শুরু করুন। Over to you. Thanks, Jyoti. Thanks. I think I'm audible. Acha, basically, I'll be trying to give lot of data in next probably 15 to 20 minutes. So mainly Bangladesh's respecte প্রবলেমটাকে আইডেন্টিফাই করা, যে অফকোর্স উই নো দ্যাট আমাদের একটা আনএমপ্লয়মেন্ট একটা বড় ইস্যু, বাট আবার প্যারাডক্সিক্যালি দেখা যাচ্ছে যে গত বেশ কয়েক বছরে ওভারঅল আনএমপ্লয়মেন্ট, অফিসিয়াল আনএমপ্লয়মেন্ট ফিগার হ্যাজ বিন অ্যারাউন্ড 4%, লিটল লেস দেন 4%. সো অনেকে বলতে পারে যে আসলে এটা তো অত বড় ব্যাপার না, মানে ইভেন ইন এ কাইন্ড অফ যে সকল কান্ট্রিতে ভালো গ্রোথ রেট আছে লাইক ইন্ডিয়া না আদার্স, দে অলসো হ্যাভ higher unemployment rate than in Bangladesh. So আসলে তারপরে আমরা জানি যে অ্যানেকডোটালি আমাদের there is huge unemployment around us, এবং পার্টিকুলারলি আমরা এই জুলাই অভ্যুত্থানের জিনিসটা কিন্তু আসলে এই ট্রিগারটা করেছি আসলে একটা আনএমপ্লয়মেন্ট ইস্যু থেকে, এবং সেই জিনিসটা আসলে, সো দ্যাট ইজ এ কাইন্ড অফ রিয়েল ইস্যু অ্যাট হ্যান্ড। বাট তাহলে এই জিনিসটাকে আমার কাছে মনে হয় পলিসি মেকাররা বা আমাদের দেশের ইকোনমিস্টরা অনেক ক্ষেত্রে ঠিক, মানে জিনিসটা হয়তো ডায়াগনোসিসটা করা বা এটাকে অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করাটাও হয়তো একটা চ্যালেঞ্জ। তো আমি চেষ্টা করব যে আগামী 15-20 মিনিটে সেই ব্যাপারটাকে একটু আনা, এবং পার্টিকুলারলি টার্গেটিং দ্য ইউথ আনএমপ্লয়মেন্ট রেদার দেন এ কাইন্ড অফ ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ইস্যু। তো আমি একটু যদি শুরু করি একটা গ্লোবাল পার্সপেক্টিভ থেকে, আমি শুরু করতে পারি যে, এবং ইনফ্যাক্ট দিস ইজ দ্য ডাটা উইচ হ্যাজ বিন জাস্ট পাবলিশড yesterday. A lot of you may know that ILO published a report on global trends on unemployment on 16th of November sorry, 16th of January of this year. So সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন কান্ট্রিতে গত 25 বছরে আনএমপ্লয়মেন্ট ট্রেন্ড across youth unemployment across different type of countries in nations, including high income, upper middle income, lower middle income, low income. সো দেখা যাচ্ছে যে ইন্টারেস্টিংলি আমাদের যে লো ইনকাম হওয়াতে, মানে লো ইনকামের একটা রেটটা কনস্ট্যান্টলি লাইক অ্যারাউন্ড 8 or 9% এটা মুভ করছে। কোভিডের সময় একটু হঠাৎ করে বেড়ে গেছিল, বাট দেন অ্যাকচুয়ালি ইট অলসো কেম ব্যাক। বাট ইন্টারেস্টিংলি লোয়ার মিডল ইনকামে কিন্তু এই মানে আনএমপ্লয়মেন্ট, ইউথ আনএমপ্লয়মেন্ট রেটটা কমার রেশিও কিন্তু অনেক বেশি ছিল। তো সেখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়তো আমরা কোশ্চেন করতে পারি যে আমরা আসলে কি, মানে যদিও বলা হচ্ছে যে আমরা তো লো ইনকাম থেকে আমরা লোয়ার মিডল ইনকামে মুভ করছি, বাট আমাদের আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিন্তু সেটার রিফ্লেকশনটা নেই ইউথ আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে। সো দ্যাট ইজ অলসো এ কাইন্ড অফ, এটা নিয়ে হয়তো আলোচনা হতে পারে যে আসলে কি আমরা ওই মুভমেন্টটা হচ্ছে কিনা। যদি হতো তাহলে কিন্তু আমরাও দেখতাম যে গ্র্যাজুয়ালি লো ইনকাম, সরি, ইউথ আনএমপ্লয়মেন্ট রেটটা কমতো। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গত 10-15 বছরে ইউথ আনএমপ্লয়মেন্ট রেট হ্যাজ অ্যাকচুয়ালি has increased significantly, এবং my next few slides will actually corroborate on that thing. So this is the kind of global context that I just wanted to set at. এখন আমি আসি বাংলাদেশের, এবং বাই দ্য ওয়ে আজকে এই ইনফরমেশন যেগুলো ডাটা দেওয়া হচ্ছে, দিজ আর অল গভর্নমেন্ট ডাটা।
যদিও আমাদের সবারই ইনক্লুডিং মাইসেলফ হ্যাভ গট হাই লেভেল অফ লাইক রিজার্ভেশন, বাট অ্যাটলিস্ট গভর্নমেন্টের ডাটা হওয়াতে মানে ইট উইল অলওয়েজ বি আন্ডার এস্টিমেশন অফ দ্য রিয়েল প্রবলেম। সো কিছু ডাটা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে দিব, আমি যেটা পরে শেয়ার করব, বাট দিজ আর অল মেইনলি সোর্স হচ্ছে আইদার লেবার ফোর্স সার্ভে, যেটা 2023 সালের সার্ভেটাই মোস্ট রিসেন্ট। এডুকেশন পার্সপেক্টিভে মাচ মোর ইউজিসির প্রচুর ডাটা আছে। তারপরে গভর্নমেন্টের যে এডুকেশন মিনিস্ট্রিরও বেশ কিছু ডাটা আছে, তো সেগুলো। তো আমি যদি একটু দেখি যে আমাদের টোটাল আনএমপ্লয়মেন্ট প্রবলেম 2023-এ যেটা ছিল 3.25, as I mentioned, is not a kind of very worrying thing as such apparently, বাট এখানে যদি আমরা তিনটা ব্রড রেঞ্জে এজ গ্রুপ ভাগ করি, ওয়ান ইজ বেসিক্যালি 15 to 29, এই 15 বছর, যেটাকে আসলে মেইনলি ইউথ হিসাবে আমরা ট্রিট করতে পারি। আর একটা হচ্ছে মিডল এজ, লাইক 30 to 64, এই রেঞ্জগুলো একটু বড়, আরো ডিটেল গ্র্যানুলার লেভেলের রেঞ্জটা আমি একটু পরে দেখাচ্ছি। আর একটা হচ্ছে 64, বেসিক্যালি কোয়াইট অ্যাডাল্ট আর কি, হ্যাঁ, রিটায়ারমেন্ট এজ টাইপের। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের, আমি যদি একটু বটম লেভেল থেকে বা মিডল থেকে শুরু করি, যে আমাদের 36% অফ দ্য ওভারঅল পপুলেশন বিলং অর লেবার ফোর্স বিলং টু দিস গ্রুপ, লাইক ইউথ গ্রুপ। মিডল এজড এর ক্ষেত্রে অ্যারাউন্ড 60%। তো এই দুইটা মিলে আসলে মেইন আমাদের মানে লেবার ফোর্স যদি বলি। অফকোর্স মানে ওভারঅল লাইক টোটাল আনএমপ্লয়েড আনএমপ্লয়েডের পার্সেন্টেজের মধ্যে দেখা যাচ্ছে 78% অফ দ্য টোটাল আনএমপ্লয়েড বিলং টু দ্য ফার্স্ট গ্রুপ, দ্য ইউথ গ্রুপ। অ্যান্ড তাদের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেশিওটা ইজ হায়েস্ট, শুধু হায়েস্ট বলা ঠিক না, মিডল এজ গ্রুপের থেকে অলমোস্ট 6 টাইমস, 7.27%। সো যেখানে আমাদের মিডল এজ গ্রুপের আনএমপ্লয়মেন্ট রেট ইজ 1.15, ভেরি লো ইনফ্যাক্ট। সো দেখা যাচ্ছে যে মানে প্রবলেমটা আসলে মাছ মোর বাংলাদেশের ওভারঅল আনএমপ্লয়মেন্ট প্রবলেম রিজনেবল বা আন্ডার কন্ট্রোল থাকলেও আমার এই গ্রুপটার প্রবলেমটাই আসলে সবচেয়ে বেশি, এবং দ্যাট ইজ দ্য কাইন্ড অফ ক্রাইসিস অ্যাট হ্যান্ড। সো এনি কোয়ারি অন দিস পার্টিকুলার ডেটা? ইফ নট, or we can also come back later on this thing. এখানে ফাহিম ভাই একটা বিষয় আপনাকে বলতে একটু ক্লিয়ার করতে হবে যে আনএমপ্লয়মেন্টের ডেফিনেশনটা, কারণ 15 ইয়ারে তো আনএমপ্লয়েড হওয়ার কথা না। সো যখন 15 to 29 ইয়ার্স বলা হচ্ছে, সো বেসিক্যালি আপনার ইউথ যে আপনার অ্যাক্টিভলি জব সার্চ করছে কিন্তু হ্যাঁ, পাচ্ছে না। ওইটাই, এই জন্য কিন্তু লেবার ফোর্সের আনএমপ্লয়মেন্ট রেটটা কিন্তু এখানে লেবার ফোর্স পার্সপেক্টিভে, নট দ্য হোল হোল পপুলেশন। হ্যাঁ, না, আমাদের তো ডিসকাশনটা হ্যাঁ, নন টেকনিক্যাল পিপলদের জন্য, তো তাদের ঠিক, বোঝার জন্য শিওর, একটু ক্লিয়ার করা দরকার। শিওর, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ওকে, সো ফাহিম ভাই ডেটার সোর্সটা কি? এগুলি সব এলএফএস, গভর্নমেন্টের যে বিবিএস, আসলে বিবিএস এর প্রতি বছরই তারা যথেষ্ট এক্সটেন্সিভ লেভেলে সার্ভে করে, লেবার ফোর্স সার্ভে, এটা বিবিএস এর আন্ডারই করা হয়। তো অল আর মানে আমি যে যা ডাটা দিচ্ছি, যেগুলো সোর্স বলা নাই, ইউ ক্যান অ্যাজিউম দ্যাট অল অফ দিজ আর গভর্নমেন্টের বিবিএস এর। So just to confirm Fahim and Rubayat, so the BBS definition of unemployment, which is ILO consistent, is যে আমাকে either I'm in job, I'm working, or I'm looking for a job. That or counts. willing to do job. willing to অ্যাক্টিভলি work লুকিং in a ফর job. জব। হ্যাঁ, হ্যাঁ অ্যাক্টিভলি লুকিং ফর আ জব। আর লাস্ট 1 উইকে বোধহয় আপনার 1 ঘন্টার হ্যাঁ, সপ্তাহে 1 ঘন্টা। হ্যাঁ, so ILO definition of working is 1 hour of paid employment per week. So I'm either already doing that or I'm willing to do that. That counts me as labor force. Absolutely, And within that labor force, I'm either employed or unemployed, which absolutely. basically means there is also another pool of people that are either not in labor force. সে ফর এক্সাম্পল হাউসওয়াইফ, এখন হ্যাঁ, হাউসওয়াইফ হয়তো মানে ওই লেবার ফোর্সের মধ্যে পড়ছেই না, করছে বিকজ না। শি ইজ নট Exactly. ইন্টারেস্টেড ফর জব। হ্যাঁ। নট And লুকিং। a 15 to 29 year age group, there is going to be a whole bunch of people that actually পড়াশোনা করছে. So they are also not looking for a job. So they are also না, 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 ওটা তারা তো লেবার ফোর্সের মধ্যে না, তারা না, যারা, তাদের লেবার ফোর্সে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, সো এখানে আমি অলরেডি আই এম ইন লেবার ফোর্স, বাট আমি কাজ পাচ্ছি না। সো ইটস অলরেডি একটা কনস্ট্রেইনড স্যাম্পল অর কনস্ট্রেইনড সেট, এন্ড উইদিন দ্যাট সেট উই হ্যাভ আ প্রবলেম, তাই না? ইয়েস, ইয়েস। ইয়েস, ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে বেসিক্যালি 19.4 মিলিয়ন, দ্যাট মিনস 2 কোটি মানুষের মধ্যে কথা হচ্ছে আর কি, হ্যাঁ, উইথ রিগার্ড টু দ্য ইউথ পার্ট। ওকে,
ওকে, সো আমি যদি আসি, মানে দিস ইজ মাচ মোর কাইন্ড অফ গ্র্যানুলার থিং। তো দেখা যাচ্ছে যে আমাদের মানে ওটাকে আরো একটু ভাগ করা, যে 15 থেকে 24, 25 থেকে 34। আমি ডিটেলে যাচ্ছি না, বাট মানে আগেরটার সাথে আগেরটারই একটু ডিরাইভেশন। তো দেখা যাচ্ছে যে আমাদের ওই যত বেশি আমার এজ কম, তত বেশি আসলে বাড়ছে আনএমপ্লয়মেন্টটা। আচ্ছা, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং থিং। এটা যদি আমি দেখি 2000, যে প্রসঙ্গটা নিয়ে শুরু করেছিলাম, যে ওয়েদার লাইক the title itself, that is it a kind of essentially a graduate unemployment problem. So this is the point I just want to start on. দেখা যাচ্ছে 2010 এবং 2022-এ, এই 12 বছরের মধ্যে দেয়ার হ্যাজ বিন এ, মানে ওভারঅল যে এখানে যে আনএমপ্লয়মেন্টের, ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট প্রবলেম নাম্বার যে খুব বেড়েছে কমেছে তা না, বাট হোয়াট উই আর সিইং দ্যাট টার্সিয়ারি লেভেলে, টার্সিয়ারি মানে হচ্ছে আইদার কলেজ এডুকেশন আর ইউনিভার্সিটি এডুকেশন, সেটার ক্ষেত্রে ইট ইজ অলমোস্ট 2.5 টাইমস বেড়েছে ইন লাস্ট 12 ইয়ার্স। যেখানে আবার আমি যদি মানে একেবারে প্রাইমারি লেভেলের যারা পাশ করেছে, স্কুল ড্রপ আউট বা ইন্টারমিডিয়েট পরে আর পড়াশোনা করেনি, তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্টিংলি ইট হ্যাজ অ্যাকচুয়ালি গন ডাউন। আচ্ছা, সো so this is for everybody or this is for 15 to 29? এই যে এভরিওয়ান, এভরিওয়ান, বাট everyone. অফকোর্স মানে প্রথম তিনটা যদি বলি আমি, সেখানে হ্যাঁ, আসলে ওই গ্রুপটাই বেশি পড়ছে। না, ইনফ্যাক্ট আচ্ছা, প্রাইমারি ক্ষেত্রে হয়তো মানে 15+, বাট যারা হুম, প্রাইমারি এডুকেটেড আর কি। sure, ওকে, okay. সো so that gives the kind of like হাই লেভেল ট্রেন্ড দ্যাট আসলে মানে সেগমেন্টের সোসাইটির সব জায়গার ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ডেটোরেট করে নাই, ইট হ্যাজ অ্যাকচুয়ালি ডেটোরেটেড অনলি ইন এ পার্টিকুলার সেগমেন্ট অফ পিপল। অ্যান্ড দিস brings us to the next thing. আমাদের টার্সিয়ারি এডুকেটেড আনএমপ্লয়েড অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল আনএমপ্লয়েড, দ্যাট হ্যাজ অ্যাকচুয়ালি, আমরা যদি বলি, সেটা কিন্তু গত আহ, আহ, 3 বছরে, সরি মানে আমি 3 বছর না, সরি 2013, 2016 এবং 2022, হ্যাঁ, এটার ক্ষেত্রে অনেক বেড়ে গেছে। হ্যাঁ, তো আমরা দেখা যাচ্ছে যে আমাদের টোটাল এই পপুলেশনের মধ্যে অলমোস্ট 1/3, লেস দেন 1/3 আর অ্যাকচুয়ালি বেসিক্যালি আনএমপ্লয়েড, যারা বেসিক্যালি টার্সিয়ারি এডুকেটেড। তো সেটা ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং। মানে আমাদের টোটাল পপুলেশনের নাম্বারের মধ্যে আমরা অনেক বেশি নাম্বার অফ পিপল উই আর অ্যাকচুয়ালি অ্যাট দিস মোমেন্ট গ্র্যাজুয়েটিং। তো আমি এরপরে যদি দেখি আরো একটু ডিটেল লেভেল, আমি আসবো ওগুলি, ওগুলো আর একটু পরে ফিরে আসবো। রেট অফ আনএমপ্লয়মেন্ট, এটাও আরেকটা, এটা 2023-এ, আগে তো বলছিলাম 2010 আর 22-এর মধ্যে কম্পারিজন, দিস ইজ 2023 অনলি। সেখানেও দেখা যাচ্ছে যে আমার হাই লেভেল অফ আনএমপ্লয়মেন্ট ইন টার্সিয়ারি কোহর্ট, এবং সেখানে ফিমেলদের মধ্যে এটা আরো বেশি। ফিমেলদের মধ্যে অলমোস্ট কাইন্ড অফ মেলের তুলনায় মাচ মোর হায়ার। এটা অফকোর্স দেয়ার আর লট অফ রিজনস অ্যাবাউট কাইন্ড অফ আমাদের মেয়েরা ইউনিভার্সিটি থেকে পাশ করা বা কলেজ থেকে পাশ করার পরে ফ্যামিলি বা সোশ্যাল কারণে তারা চাকরি করে না, হোয়াট এভার, বা চাকরির ডিফিকাল্ট হয়ে যায় মোবিলিটির জন্য। সো বাট দিস ইজ দ্য কাইন্ড অফ জেনারেল পিকচার উইচ ইজ ভেরি আপডেটেড। বাট এখানে তারা চাকরি করতে চায় বা চাকরি পাচ্ছে না। সো হ্যাঁ, হোয়াট ইউ আর সেইং যে অনেক সময় কালচারাল কারণে চাকরি করবে না, দেন দে উডন্ট বি ইন দ্য লেবার ফোর্স টু না, বিগিন তারা হয়তো চাকরি করতে, মানে অনেক ফিমেল হয়তো চাকরি করতে চায়, বাট তার কালচারাল কারণে সে সে হয়তো রাইট জবটা পাচ্ছে না, তার বাসার পাশে জব পাবে। একটা ছেলে হয়তো অন্য শহরে যে চাকরি করতে পারে, একটা মেয়ে আচ্ছা, আচ্ছা, কিন্তু আচ্ছা, ফিমেলের মানে বিয়ের ওকে, পরে অন্য মোবিলিটি তার হিউজ বেশি, রেস্ট্রিক্ট। হ্যাঁ, ওকে, ওকে, মেক্স জ্যোতি সেন্স। ভাই, এটার একটা নুয়ান্স আছে এখানে দুটা। একটা হচ্ছে যে আপনার, ইয়াজ ইউর সেইং, যে ডেফিনেশন ওয়াইজ যে খুঁজছে না তার সোশ্যাল কারণে, তাকে তো আর আমরা আনএমপ্লয়েড বলবো না। হুম। তো কিন্তু এখানে আম, কয়েকটা ইস্যু আছে। একটা হচ্ছে যে একটা গ্রুপ অফ উইমেন আছে যারা জব থেকে ধরেন ম্যাটারনিটির কারণে বা অনেক কারণে ঝরে পড়েছে, তারা ব্যাক করতে চায়। তো আমরা যেটা দেখি যে এই অংশের একটা বিশাল অংশ আপনার ব্যাক করতে পারে না। দে আর অ্যাক্টিভলি সার্চিং, বাট ইট গেটস ভেরি ডিফিকাল্ট ফর দ্যাম টু ফাইন্ড দ্য রাইট জব। সো এটা একটা ইস্যু। আর 2 নম্বর হচ্ছে যে আপনার এদের মধ্যে একটা গ্রুপ আছে যারা কাইন্ড অফ ভলান্টারিলি আনএমপ্লয়েড, ওইটার সাথে রেলেভেন্ট আর কি। হ্যাঁ। সো সে নিজেকে উইথড্র করে রাখছে, কিন্তু বলছে সে চাকরি খুঁজছে, কিন্তু মন মতো চাকরি পাচ্ছে না বলে নিজেকে উইথড্র করে রাখছে। এই বিষয়টা একটু মাথায় নিতে হবে আমাদের। ওকে, শিওর।
Good. I think Okay. Mariha had a question as well or Oh, something. sorry, Maria. আ- না, আমি আসলে রুবাই ভাই শেষে যেটা বললাম আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আমরা এই ডিস্টিংশনটা কিভাবে করছি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি দেখেছি যে দে আর সর্ট অফ ইন লিম্বো, যে খুঁজছে নাকি খুঁজছে না এটাও বলা তখন মুশকিল হয়ে যায়, যে আদৌ বলছে চাচ্ছে করতে, বাট খুব যে অ্যাক্টিভলি খুঁজছে তা হয়তো হচ্ছে না, এরকম আমি অনেককেই চিনি। ইনফ্যাক্ট আই উড সে আই মাইসেলফ am an am sort of situational moment. So, আমি চাচ্ছি করতে কিন্তু খুব অ্যাক্টিভলি খুঁজছি বলা চলবে না, আমি সেটাই। এই জন্যই এই ডেটাটা একটু মানে গ্রেন অফ সল্ট দিয়ে চিন্তা করতে হবে আর কি। হ্যাঁ, সো সে আসলে খুঁজছে কি খুঁজছে না, কতটুকু অ্যাক্টিভলি খুঁজছে সেই জায়গায়, হ্যাঁ আমি খুঁজছি খুঁজছি বলাটা খুব ইজি। হ্যাঁ, সো আমি সবাই it is interesting. আমরা একটা ফেনোমেনা জানি যে আহ, আহ, এখন প্রচুর ছেলেপেলে 3-4 বছর বিসিএস এর জন্য পড়াশোনা করছে। এখন আমি কি তাকে লেবার ফোর্সের মধ্যে বলবো না? অফকোর্স ইজ এ পার্ট অফ লেবার ফোর্স, বাট সে স্পেসিফিক একটা জব টাইপ অফ জব করছে। সে কিন্তু তার ক্ষেত্রে টু সাম এক্সটেন্ট ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। কারণ সে তো মানে সে যেই কোয়ালিটি আছে যে কোনো জায়গায় চাকরি যখন তখন পেতে পারতো, কিন্তু সে আনএমপ্লয়েড বিকজ হি অর শি ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড ফর ইন পার্টিকুলার টাইপ অফ জব হুইচ ইজ নট অ্যাভেলেবল বাই দ্য ওয়ে। সো তো অতএব আনএমপ্লয়মেন্ট যে শুধু সবসময় ফোর্স আনএমপ্লয়মেন্ট তা না, অনেক ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট ইজ এ ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট অলসো। জি, আমার কাছে মনে হয় যে এটাই আর কি আনএমপ্লয়মেন্টের বিষয়টা। এই ধরনের অনেক জটিল সিচুয়েশন আছে যেগুলো আসলে আমার কাছে মনে হয় যে সিম্পলিফাই করার জন্য আমার মনে হয় যে যখন স্যাম্পল সার্ভে করা হয় তাদের জাস্ট জিজ্ঞেস করা হয় আপনি কি কাজ খুঁজছেন কি খুঁজে নাই। তো যে যদি বলে আমি কাজ খুঁজছি তাকেই ধরা ধরা হয় যে সে ইজ ইন দ্য লেবার ফোর্স। আর কত জোরালোভাবে খুঁজছে বা না খুঁজছে এগুলো তো আসলে মেজার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, এই জন্য মনে হয় সিম্পলিফাই করে রাখা হয় জিনিসগুলো। ট্রু ট্রু। Okay, I'm just Mariha has be mindful of the time. 15 minutes have already gone. So আমি একটু Okay. কুইকলি করে আমরা তো আবার ব্যাক করতে পারি কিছু কোশ্চেনে। ওকে, so I have got a number of other slides left. So আমরা যদি দেখি যে যেই সমস্যাটা আসলে হচ্ছে, যেটি একটু আগে বললাম যে মেইন প্রশ্নটা আসলে আর উই প্রডিউসিং মোর গ্র্যাজুয়েটস। অফকোর্স মানে আমরা যদি বলি আমাদের ইকোনমি বাড়ছে, পপুলেশনের একটা হালকা গ্রোথ আছে, সো অফকোর্স উই ইট ইজ ভেরি ন্যাচারাল টু হ্যাভ মোর গ্র্যাজুয়েটস। বাট দেখা গেছে যে গত 10 থেকে 15 বছর, এখানে আমার 2009 থেকে ডাটাটা আছে, এবং অ্যাজ ইউ ক্যান সি আমাদের গত 9 বছরে, সরি এখানে কত বছর আছে, প্রায় 13 বছর, 13 বছরে আমাদের নাম্বার অফ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, মেইনলি আমি যদি বলি পাবলিক ইউনিভার্সিটির মধ্যে, ইট হ্যাজ অ্যাকচুয়ালি অলমোস্ট যেটা ছিল লাইক 17-20 এর মতো, দ্যাট হ্যাজ অ্যাকচুয়ালি ইনক্রিজ almost kind of 2.5 times in last 12 or 13 years. So we are actually producing much more graduate uh, uh, at this particular moment than we used to do it kind of 15 years ago. So that probably is the major, and আমাকে যদি বলা হয় একটা কারণ বাংলাদেশ সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্টের, the most important কারণ, I would say this thing, that we are actually creating our own, this is a kind of, that what I always say, সেলফ ইনফ্লিক্টেড প্রবলেম, যে প্রবলেমটা আমরা আসলে অ্যাভয়েড করতে পারতাম, বাট উই আর অ্যাকচুয়ালি উই হ্যাভ ক্রিয়েটেড দিস ওন প্রবলেম। সো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাকচুয়ালি কল আউট। প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে আবার যদি নাম্বারটা রাইট, এখানে এটার ক্ষেত্রে কিন্তু নাম্বারটা দেখা গেছে যে একটু মানে ফ্ল্যাট হয়ে গেছে আফটার মানে 13-14 পর থেকে। সো এর পরের থেকে যদি আসি, আমি যদি ওটা করি, দেখা যাবে যে এই প্রবলেমটা আসলে মেইন ইস্যু যদি আরো একটু ডিক ডাউন করি, মেইন ইস্যু ইজ বেসিক্যালি আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি। যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যেই কলেজগুলো আছে, 2200 কলেজ আছে, these people actually contribute or constitute around 60% of the total number of graduates that comes out every year. The total number of graduates that come out every year is basically 7 lakh. Just mind it. এটা কিন্তু every year 7 lakh people are coming out from our academic system as graduate. এটা কিন্তু এনরোলমেন্ট না, এনরোলমেন্ট তো আরো বেশি, যেটা বললাম 44 লাখ, বা প্রাইভেট ইউনিভার্সিটি মিলায় তো সব মিলায় প্রায় ক্লোজ টু 50 লাখ। বাট দিস ইজ দ্য 7 লাখ পিপল কামিং আউট অ্যাজ গ্রাজুয়েটস। অ্যান্ড আমাদের টোটাল লেবার ফোর্সে কিন্তু যদি বলি 20 থেকে 24 লাখের মতো মানে লেবার ফোর্সে অ্যাড হচ্ছে এভরি ইয়ার। তার মধ্যে অলমোস্ট 1/3 ইজ অ্যাকচুয়ালি
গ্র্যাজুয়েট, যেটা আসলে আজ থেকে 15-20 বছর আগে প্রবাবলি 3 to 5% পিপল ছিল এই ক্ষেত্রে। সো দ্যাট দ্য প্রবলেম, দ্য ক্রাক্স অফ দ্য প্রবলেম ইজ বেসিক্যালি দিস। সরি ওয়াসিম, ইউ হ্যাভ এ কোয়েশ্চেন? হ্যাঁ, আমার কোয়েশ্চেনটা হলো গিয়ে যে আপনার যে গ্রাজুয়েট যে মানে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন রেটটা কি আমাদের জানা আছে? ইজ ইট যে এনরোলমেন্ট আজ থেকে 4 বছর আগে বেড়ে গেছে এখন, মানে এনরোলমেন্ট বেড়ে গেছে নাকি অ্যাকচুয়ালি এনরোলমেন্ট তো গ্রাজুয়েশন? বাড়াচ্ছে। এই নাম্বারটা কিন্তু পাসিং নাম্বার, দিস ইজ এ পাসিং। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দিস ইজ এ পাসিং নাম্বার, বাট আমাদের এনরোলমেন্ট তো। আগেরটা কিন্তু সরি, আগেরটা ছিল দিস ইজ কাইন্ড অফ এনরোল। সে ফর এক্সাম্পল হ্যাঁ, পাবলিক ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2022 সালে সব মিলে 44 লাখ এনরোল ছিল। ওকে, কিন্তু বাট পাস হচ্ছে কিন্তু সব মিলায় এখানে এই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে 4 লাখ, সো পাবলিক ইউনিভার্সিটি থেকে 86,000 এরকম। আচ্ছা, এনরোলমেন্ট তো মানে হলো ডিভাইডেড বাই 4 হবে নাকি, 4 বছরের হ্যাঁ, অ্যাভারেজ হলে? একটু বেশি হয়, কারণ অনেকে অবশ্য মাল্টিপল ইয়ারে হয়তো এনরোল হয়ে থাকে স্টুডেন্ট, কিন্তু তারা ফাইনাল পরীক্ষা দেয় না। তো ওকে, আহ, একটু মানে ডিভাইডেড 4 হবে না, হয়তো 5 or something হবে। আচ্ছা আচ্ছা, ওকে, গট ইট। তার মানে এনরোলমেন্ট যা হচ্ছে তার 80%ই গ্রাজুয়েট হয়ে যাচ্ছে, মোর দেন 80% গ্রাজুয়েট হয়ে যাচ্ছে। সর্ট অফ। ওকে। ওকে, তো এটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং থিং। আর যেটা বললাম যে এই ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে বিআইডিএস হ্যাজ ডান এ স্টাডি, দুইটা স্টাডি, 2021 সালে করেছিল, একটা 2023 সালে করে ট্রেসার স্টাডি। মোটামুটি স্যাম্পল সাইজ ভালোই ছিল। ওখানে তারা দেখাচ্ছে যে 28% অফ দ্য যেটা মেইন 60% যে এই সেগমেন্টটা অফ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েট হচ্ছে, তাদের অলমোস্ট 28 or 30% আর বেসিক্যালি remaining unemployed for good amount of time. Okay, so this is the kind of BIDS study. আমাদের বিডি জবসের একটা ডেটা আমরা অ্যানালাইজ করেছি খুব রিসেন্টলি, যেখানে আসলে আমাদের অ্যাজ ইউ মে নো দ্যাট আমাদের মোটামুটি ভালো অঙ্কেরই মানে অ্যামাউন্টেরই প্রোফাইলস আছে, ক্লোজ টু লাইক 5 মিলিয়ন। তার মধ্যে থেকে একটা স্যাম্পল করা হয়েছিল যারা আনএমপ্লয়েড, দিস অনলি যারা আনএমপ্লয়েড আছে তারা। তাদের মধ্যে মানে ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির যেটা ভাগ করা হয়েছে, অ্যাজ ইউ ক্যান সি দ্যাট ইভেন আফটার দেয়ার গ্র্যাজুয়েশন এখানে বয়স আছে এবং মানে তাদের মানে আমি অ্যাজিউম করতেছি যে কেউ একদম 23 থেকে 24 বছরে, যেহেতু এখন সেশন জ্যাম কম, 23 থেকে 24 বছরে তারা গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছে। তারপরেও তাদের বয়স বাড়ার সাথে পরেও তাদের দেখা যাচ্ছে যে 30-40% মানে ক্ষেত্রে তারা আনএমপ্লয়েড থাকছে। তো আহ, এই জায়গাটাতে দেখা যাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে রেশিওটা খুব একটু মোটামুটি 2-3 বছর পরে নাম্বারটা রিজনেবল হয়ে যাচ্ছে, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে ইট ইজ স্টিল ভেরি হাই। ইভেন 30 ইয়ারের পরেও তাদের 35 বা 40-এর মতো তারা আনএমপ্লয়েড থাকছে। পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে এই রেশিওটা মানে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে ইন বিটুইন প্রাইভেট অ্যান্ড ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারের পারফরমেন্স। বা যদিও আমি বললাম যে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা অলমোস্ট লিটল বিট মানে ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট, বিকজ ফ্যাসিনেশন ফর দ্য গভর্নমেন্ট জবস ইজ হাইয়েস্ট ইন পাবলিক ইউনিভার্সিটি। সো দিস ইজ ওয়ান ইন্টারেস্টিং ডেটা পয়েন্ট আই জাস্ট ওয়ান্টেড টু রেফার টু। এইখানে যদি আমি একটু বলি, মানে এখন যদি আমরা একটু আরো একটু ডিপ লেভেলে অ্যানালাইজ করার চেষ্টা করি যে আমাদের আসলে পাস করতেছে কোত্থেকে কি, মানে মেইন সমস্যাটা হচ্ছে যে এখানে চার চার ধরনের ইউনিভার্সিটি টাইপ দিয়ে বলা হয়েছে, যে সাবজেক্ট ওয়াইজ যে প্রতি বছর যে পাস করছে। দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলিতে এখানে আছে, সেখানে ইঞ্জিনিয়ারিং অ্যারাউন্ড 20% হলেও একটা বড়ই অংশ বেসিক্যালি আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ওই সাবজেক্টগুলি থেকে, বিজনেসে অ্যারাউন্ড 16%। বাট হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট এবং যেই কারণটা আসলে খুব এভিডেন্ট এত হাই আনএমপ্লয়মেন্ট ইন গ্র্যাজুয়েট ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে, দ্যাট ন্যাশনাল ইউনিভার্সিটিতে মানে সায়েন্সের ফার্স্ট অফ অল দে ডোন্ট হ্যাভ এনি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম অ্যাট অল। তাদের সায়েন্সেরটা ইজ লেস দেন 10%, বাট মেজরিটি অলমোস্ট কাইন্ড অফ 65% আর বেসিক্যালি সোশ্যাল সায়েন্স অ্যান্ড আর্টস, which for obvious reasons very high low level of employability. Private university, interestingly, and this is quite, I would say, quite encouraging trend, that recently তাদের engineering number of enrollment has actually increased very high. আমি এরপরে ডাটাটা দিব, বাট এখন কিন্তু আগে আমরা একটা সবসময় বলতাম না যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমরা গণহারে বিবিএ এমবিএ পাস করছি, এই ট্রেন্ডটা কিন্তু গত 5-6 বছরে ইট হ্যাজ অ্যাকচুয়ালি রিভার্সড। সো এখন কিন্তু ওদের বিজনেস
স্টুডেন্টের নাম্বার হ্যাজ অ্যাকচুয়ালি লেস দ্যান 1/4, যেটা একসময় অলমোস্ট 70% ছিল। তো সেটার রিপ্লেসমেন্ট কিন্তু হয়ে গেছে এখন মেনলি ইঞ্জিনিয়ারিং এ, তার মধ্যে বড় অংশ হচ্ছে আইটি অ্যান্ড আদার্স। আমি জাস্ট এইটা দিয়ে আমি আই এম কামিং টু মারিয়া। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এনরোলমেন্ট ইন প্রাইভেট ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে 2014 সাল থেকে 2022 সালে অলমোস্ট 27% থেকে 43%, মানে ক্লোজ, মানে, এবং হয়তো এটা 2024-এর দিকে প্রায় 50% হয়ে যাবে। তো দিস ইজ লিটল বিট কাইন্ড অফ এনকারেজিং ইন এ সেন্স দ্যাট আমরা এখন টেকনিক্যাল জায়গায় মুভ করছি ফর এ প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসপেক্ট, যদিও পাবলিক ইউনিভার্সিটি খুব একটা চেঞ্জ হয় নাই। বাট আবার আরেক দিক থেকে সমস্যা হচ্ছে যে দ্য আনএমপ্লয়মেন্ট রেট ফর like lot of programmers and technical people has also kind of increased significantly. So that is creating another kind of problem. So Maria, please, you had a question, you raise your hand. আহ, জি, ফাহিম ভাই আসলে অনেকক্ষণ আগে কোয়েশ্চেন, কিন্তু ফর ক্লারিফিকেশন জিজ্ঞেস করছি। তো আমরা যখন এনরোলমেন্ট বলছি, আমরা কি বলছি যে টোটাল কত মানুষ এই মুহূর্তে ইউনিভার্সিটিতে এনরোলড আছে, নাকি প্রতি বছর কতজন এনরোলড ও, হচ্ছে? ওইটা তো ওই যে একটু আগে যে ডাটাটা দেওয়া হয়েছিল এটা হচ্ছে এনরোলড, আর এটা হচ্ছে প্রতি বছর পাস করছে কত। জি, হ্যাঁ, মানে পাস করছে কত একটা, আমি জিজ্ঞেস করছি এনরোলড হচ্ছে ও মানে আচ্ছা, ওই ডাটাটা নাই কোথাও, ওই ডাটাটা অ্যাভেলেবেল নাই, ওই ডাটাটা ইউজিসিতে অ্যাভেলেবেল নাই। বাট আই এম অ্যাসিউমিং দ্যাট এনরোলমেন্ট নাম্বার এবং পাসিং নাম্বারের মধ্যে খুব বেশি ঢুকবো না। সরি, সাউন্ড ইজ অ্যাকচুয়ালি চপিং অফ। Is it that, ও সরি, আমি একটা সেকেন্ড। এখন ইজ ইট ইয়েস, বেটার? বেটার, আমাকে কি শোনা যাচ্ছে এখন ক্লিয়ারলি? শুনছি। এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে? কথা কেটে যাচ্ছে আর কি, মানে কথাটা কেটে যাচ্ছে আর কি। এখন কি শোনা যায় আমাকে ক্লিয়ারলি? এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি আমাকে? আমি আমি আসলে বুঝতে হ্যাঁ, পারছি শোনা না। যাচ্ছে, শোনা যাচ্ছে। এখন আচ্ছা, যাচ্ছে। না, আচ্ছা, ওইটা একটা ছিল যে এনরোলড হচ্ছে নাকি টোটাল এনরোলমেন্ট অ্যাজ ইন কত স্টুডেন্ট আছে। আরেকটা হলো, হয়তো এটা আপনি বলেছেন আমি খেয়াল করিনি, পাবলিক ইউনিভার্সিটি আর ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে পার্থক্যটা কি এক্স্যাক্টলি? সাবজেক্টে ও, মানে বেসিক্যালি পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে যে সে যেগুলি গভর্নমেন্ট ইউনিভার্সিটি, সে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, দিজ আর পাবলিক ইউনিভার্সিটি, দেন দেয়ার আর 50 পাবলিক ইউনিভার্সিটি ইন দ্য কান্ট্রি। অ্যান্ড ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে প্রায় 2000-এর মতো কলেজ আছে। সে ফর আচ্ছা, এক্সাম্পল তোলারাম কলেজ, আচ্ছা, বরিশালে ব্রজমোহন কলেজ, দোজ আর কলেজ, এবং প্রতি প্রতি শহরেই, সরি, প্রতি জেলাতেই প্রায় এরকম 10-15টা আচ্ছা, আছে। তার মধ্যে ওকে, আই উড সে দ্যাট অ্যারাউন্ড 500 হচ্ছে গভর্নমেন্ট ম্যানেজড অ্যান্ড গভর্নমেন্ট এস্টাবলিশড, বাট অলমোস্ট কাইন্ড অফ 1600-1700 হচ্ছে মেইনলি প্রাইভেট। ওকে, ওকে, থ্যাংক ইউ। ফাহিম ভাই, আপনি একটা কথা বলেছেন যে সোশ্যাল সায়েন্সের এমপ্লয়াবিলিটি কম। এটার অ্যাসেসমেন্ট আপনি কোত্থেকে পেলেন? এক, আর 2 নম্বর হচ্ছে যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে সোশ্যাল সায়েন্স নাই, এটা তো একটু অবাক লাগছে আমার। কারণ না, আছে আছে, প্রাইভেট ইউনিভার্সিটি নাই তা তো না। এটা কিন্তু আপনার পাই চার্টে এই সোশ্যাল যে সায়েন্স, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ এর মধ্যে ওটা হয়তো চলে আসছে। কিন্তু অন্য পাইগুলোতে সোশ্যাল সায়েন্সেস আলাদা করা। আচ্ছা, আচ্ছা। এটা হ্যাঁ, কি ওইখানে বোধহয় এত কম যে ওইটা হয়তো এখানে আসে নাই আর কি। হ্যাঁ, আই ক্যান গিভ ইউ দ্য আচ্ছা, সোশ্যাল সায়েন্সের এমপ্লয়াবিলিটি নাই বা কম, এটা আপনি ইনফারেন্সটা কিভাবে আসলেন? এটা আই উড সে অ্যানেকডোটাল। কেননা আলটিমেটলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ, আমি যদি গভর্নমেন্ট ইউনিভার্সিটি, আই এম নট টকিং অ্যাবাউট গভর্নমেন্ট ইউনিভার্সিটির ক্ষেত্রে, মানে এডুকেশন সেক্টরে তো প্রচুর যায়, ওখানে সোশ্যাল সায়েন্সের এমপ্লয়াবিলিটি আছে। আই এম টকিং অ্যাবাউট মাচ মোর উইথ রিগার্ড টু ন্যাশনাল ইউনিভার্সিটি। দেখা যায় যে ছেলেপেলেরা মানে ওখানে তারাই যাচ্ছে বেশি যারা জাস্ট গো দেয়ার টু হ্যাভ এ ডিগ্রি। তো ওই পার্সপেক্টিভে তারা নর্মালি যেটা পড়া ইজি হয় বা পাস করা ইজি হয়, দে অ্যাকচুয়ালি গো ফর দ্যাট থিং। সো ওই আমি একেবারে একেবারে হার্ড কোড ডাটা দিয়ে বলতে পারবো না, যদিও বিআইডিএস এর ডাটার মধ্যে কিছুটা আছে, বিআইডিএস এর টেস্ট স্টাডির ক্ষেত্রে সেখানেও দেখা যাচ্ছে যে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে বেশি। বাট আই হ্যাভ টু চেক ইট আউট। বাট অ্যানেকডোটালি আমি বলতে পারি যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে এমপ্লয়াবিলিটি একটু কম, কিন্তু তাদের সব জায়গাতে এমপ্লয়াবিলিটি কম, নট অনলি সোশ্যাল সায়েন্স। আম, ফাহিম ভাই, আপনাদের প্ল্যাটফর্মে কি এরকম কোনো স্টাডি আছে যে রেশিও অফ সোশ্যাল সায়েন্স পিপল লুকিং অন বিডি জবস ভার্সেস আছে,
ভার্সেস কি বলে জবস, যেটার মধ্যে সোশ্যাল সায়েন্স একসেপ্ট হচ্ছে, মানে একসেপ্টেন্স রেটটা কি ডিফারেন্সটা কোনোভাবে বিডি জবসের প্ল্যাটফর্ম থেকে ইনফার করা যাবে? যাবে, উই ক্যান ওয়ার্ক অন দ্যাট, উই ক্যান ওয়ার্ক অন দ্যাট। ওকে, আমি একটু আগাবো, তাহলে আমরা শেষ করে তারপর উই ক্যান হ্যাভ দিস ওপেন ডিসকাশন। ওকে, আচ্ছা, এরপরে যদি আমি একটু কুইকলি বলি, এটা হচ্ছে এতক্ষণ তো বললাম আমি গ্রাজুয়েশন প্রোগ্রামের ক্ষেত্রে, কিন্তু গভর্নমেন্টের আমরা জানি যে একটা টিবেট প্রোগ্রাম আছে, মানে দ্যাট এসএসসি লেভেল এইচএসসি লেভেলে, কিন্তু যেটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আন্ডারে, বিটিবির আন্ডারে আছে। তো সেখানে যদি আমরা দেখি, সেখানেও কিন্তু দেখা গেছে যে একটা সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট হয়েছে, মেইনলি লেড বাই প্রাইভেট সেক্টর। এখন কিন্তু একেবারে মানে গ্রামে গঞ্জে বা বিভিন্ন মানে মফস্বল শহর টহরে প্রচুর ইনস্টিটিউট আছে, হ্যাঁ, এবং এগুলি বেশিরভাগই আসলে হয়েছে প্রাইভেট সেক্টরে, কারণ গভর্নমেন্ট সেক্টরের ইনভেস্টমেন্ট কিন্তু মোটামুটি একটা জায়গায় আছে। সো এই গ্রাফটা দেখাচ্ছে যে মানে কি পরিমাণ ইনস্টিটিউট বেড়েছে গত 10 বছরে স্পেসিফিক্যালি, এবং এনরোলমেন্টও কিন্তু হিউজ বেড়েছে। হ্যাঁ, এনরোলমেন্টও হিউজ বেড়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে এটার কোনো ইম্প্যাক্ট কিন্তু আমাদের আনএমপ্লয়মেন্টের মধ্যে নাই। এটার ওয়ান অফ দ্য মেজর রিজন, যেটা আমার কাছে, এটা দিস ইজ লাস্ট স্লাইড আই গেস, সেক্ষেত্রে এখানে একেবারে পুরোপুরি একটা মানে মিসম্যাচ আছে, যে আমরা আসলে আহ, যাদেরকে পড়াচ্ছি, মানে যা তাদেরকে দিচ্ছি, আমাদের ইন্ডাস্ট্রি কি রিকোয়ার করছে, আমাদের ইন্ডাস্ট্রি হ্যাভ বিন ভেরি মাচ কাইন্ড অফ ম্যানুফ্যাকচারিং লেড, আমি যে ফর্মাল ইন্ডাস্ট্রি বলি। সো মানে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা গত 10 বছরে উই ইন লাইক ইনসিডেন্টালি আমরা কি পড়াচ্ছি বেশি, তাদেরকে সবচেয়ে বেশি পড়াচ্ছি হচ্ছে কম্পিউটার। মানে গ্রামে গঞ্জে দেখা যাবে সবখানে কম্পিউটার স্কুল খুলে হচ্ছে, বা বিভিন্ন গভর্নমেন্টের যে টেকনিক্যাল টিটিসি বা মানে ওখানে সবখানে দেখা যায় একটা কম্পিউটার একটা কোর্স। হ্যাঁ, তো ওইখানে দেখা যাচ্ছে যে আমরা পড়াচ্ছি, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি যদি বলি, আইটি ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দ্য লিস্ট মানে এমপ্লয়মেন্ট জেনারেটিং ইন্ডাস্ট্রি। তো হ্যাঁ, আই এম নট সেইং দ্যাট আইটি ইজ এ ক্রস কাটিং, সবাই হয়তো আইটি শেখা দরকার, বাট সে কিন্তু মনে করতেছে যে আমি একটা আইটি ডিগ্রি নিচ্ছি, আমি একটা গ্রাফিক মানে গ্রাফিক্স ডেভেলপমেন্টের কোর্স নিচ্ছি, আই আই ক্যান বি এন আইটি এমপ্লয়ি। কিন্তু ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে, বিকজ আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু ইন্ডিয়ার মতো ওরকম বিগ টাইম আইটি বিপিও এক্সপোর্ট ইন্ডাস্ট্রি গ্রো করে নাই। Whereas আমাদের আসলে উচিত ছিল মাচ মোর ম্যানুফ্যাকচারিং, গার্মেন্টস, and those type of, even agro, which also happens to be one of the largest employment sector, ওই সকল জায়গাগুলিতে কিন্তু আমাদের উচিত ছিল এই কোর্সগুলোকে, আই এম টকিং অ্যাবাউট টিভেট কোর্স, হ্যাঁ, টিভেট বা স্কিল ডেভেলপমেন্ট, এবং মেইনলি একটা বড় অংশ গভর্নমেন্ট ফান্ডেড, ডেভেলপমেন্ট ফান্ডেড, কিন্তু আমরা ওদেরকে এমন কিছু শিখাচ্ছি যেটা আসলে কোনো ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টই নাই। সে ফর এক্সাম্পল জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন, অলমোস্ট 5% of the people actually learn, have a kind of degree, like 3 মাসের 6 মাসের প্রোগ্রাম অফ জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন। আমার সোসাইটিতে কয়জন মিডিয়ার লোক দরকার? তো অনেক কিছু আসলে আমরা মানে করছি যেটার আসলে ডাইরেক্ট না, যেমন হ্যাঁ, দেয়ার আর অলসো সাম গুড থিংস লাইক প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, নিচের দিকে আছে, সেটা কিন্তু প্রায় 10.4%, উইচ ইজ এ গুড থিং, বিকজ আমাদের প্রচুর বাইরের লোকজন বাইরে যাচ্ছে এইগুলিতে করে। বাট আরএমজিতে অনলি টোটাল ট্রেনিং এর মধ্যে মাত্র 2.7%, ওয়ারাজ ইন্ডাস্ট্রিতে 10%-এর বেশি এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে আরএমজিতে। তো এই মিসম্যাচের জন্যই কিন্তু আসলে এই পার্টিকুলারলি স্কিল ডেভেলপমেন্ট, যেখানে গভর্নমেন্টের সাইড থেকে প্রচুর ইনভেস্ট করা হয়েছে গত 10-15 বছর আইউডসে, তো এটার ক্ষেত্রে এক ধরনের ওটা আছে। তো দিস ইজ এ লাস্ট স্লাইড, আমার মনে হয় আমরা উই ক্যান প্রবলি গো টু ওপেন ডিসকাশন। মারিয়া প্রবলি ক্যান স্টার্ট বিকজ শি রেজড হ্যান্ড। ফাহিম ভাই, জাস্ট কোয়েশ্চেন রিগার্ডিং এই আরএমজি তে যতজন ডিগ্রি নিচ্ছে, গ্রাজুয়েট এমপ্লয়মেন্টের 10% তো কি আরএমজি থেকে জেনারেটেড? গ্র্যাজুয়েটের ডাটাটা আমার কাছে নাই এখানে, গ্র্যাজুয়েটের মধ্যে কোন কোন ইন্ডাস্ট্রিতে কি আচ্ছা আছে, এটা আমাদের বিডি জবসে আছে, বাট এটার কোনো লেবার ফোর্স সার্ভেতে নাই। হ্যাঁ, আমি আচ্ছা লাস্ট যেটা দিলাম সেটা হচ্ছে লেবার ফোর্স সার্ভেতে, ওরা জেনারেলি করে, ওটা গ্র্যাজুয়েট আর নন গ্র্যাজুয়েট হিসেবে করে না। আচ্ছা, ওকে ওকে। কারণ আমি জাস্ট অফ দ্য টপ অফ মাই হেড আই উড অ্যাসিউম যে আরএমজি তে গ্রাজুয়েট এমপ্লয়মেন্ট হয়তো খুব বেশি হয় না, আমি জানি না, দ্যাটস জাস্ট মাই গেস। Before going to the discussion, just quickly, Rubaiyat, if it is okay with you, looking at the time, so okay, so you need to drop out in 20 minutes. That is the point. So we could do it one of two ways. We could go straight to discussion and you can feed your things there, or maybe you take about 10 minutes and then we have discussion. What do you think, Rubaiyat? No, I will take probably 5 to 7 minutes. I Okay, just so you start first and Tarpur will have the discussion. Go on.
Sure. No, thank you, Fahim bhai, for your reflection and the data, which is very rich. হ্যাঁ, so আপনি যেখানে শেষ করেছেন সেই জায়গাটায় আমি পিক আপ করতে চাই। সো মানে আমরা আপনার অনেকগুলো স্লাইডে দেখছি হচ্ছে একটা ইস্যু, যে সেটা হচ্ছে যে ডু উই হ্যাভ অ্যান এমপ্লয়মেন্ট প্রবলেম? উই ডু। হ্যাঁ, এটা নিয়ে কোনো আর ডিবেট নাই। এখন প্রশ্নটা হচ্ছে যে ওয়াই ডু উই হ্যাভ দিস এমপ্লয়মেন্ট প্রবলেম? সো একটা সাইড হচ্ছে সাপ্লাই সাইড ইস্যু, যে আমরা আপনার রাইট কাইন্ড অফ গ্র্যাজুয়েটস তৈরি করছি কিনা, আমরা রাইট স্কিলড পিপল তৈরি করছি কিনা। সো এটা হচ্ছে সাপ্লাই সাইড পার্সপেক্টিভ। আরেক, যেমন আপনি টার্শারি এডুকেশনের গ্রোথ রেট দেখিয়েছেন, এনরোলমেন্টের অ্যান্ড সো অন সো ফরথ, অ্যাকচুয়ালি আপনার আনএমপ্লয়মেন্ট রেট আর টার্শারি এডুকেশনের এনরোলমেন্ট রেটকে যদি পাশাপাশি দেখান, সো এটা অবভিয়াস হয়ে যাবে যে দের ইজ আ মিসম্যাচ। সো এখন এই মানে ইন টার্মস অফ আমরা কাদেরকে তৈরি করছি আর আপনার এমপ্লয়মেন্ট কোথায় হচ্ছে, এবং এটাও দেখেন যে আমরা আপনার একটা স্লাইডে আমরা দেখতে পেলাম যে আপনার তিনটা টাইপ অফ ইউনিভার্সিটিতে বাই এইজ যখন দেখালেন, ওয়েন দে আর রিচিং অ্যারাউন্ড 30 ইয়ার্স তারা আস্তে আস্তে এমপ্লয়েড হয়ে যাচ্ছে। সো ওয়াই ইজ দ্যাট? সো এখন মেবি প্রথম দিকে হয়তো সে তার আপনার, এটা আমার হাইপোথিসিস, এটা আপনি হয়তো আপনার ডেটা থেকেই বের করতে পারবেন, বাট হাইপোথিসিসটা হচ্ছে মেবি যে যখন তারা গ্র্যাজুয়েশন করছে তখন তারা তাদের রেলেভেন্ট সাবজেক্টে জব খুঁজছে এবং ইভেনচুয়ালি পাচ্ছে না, বা ভলান্টারি আনএমপ্লয়মেন্ট হচ্ছে, আহ, কারণ তার রিকোয়ার্ড জবটা সে পাচ্ছে না বা আসপায়ার্ড জবটা পাচ্ছে না। তো সেটা অনুযায়ী সে টিকে থাকার চেষ্টা করছে কিন্তু জব নিচ্ছে না, ইভেনচুয়ালি সে স্যাক্রিফাইস করছে। এটা হতে পারে, কিন্তু এটা আসলে এম্পিরিক্যাল রিসার্চ দরকার। আমার মনে হয় যে এখানে একটা প্রথম গ্যাপ, যে এটার কার্যকরণ বের করতে আমরা খুব একটা এম্পিরিক্যাল রিসার্চ করছি বলে আমার মনে হয় না। আমরা সেকেন্ডারি ডেটাগুলোকে কোলেট করে আমরা রিজনটা বোঝার চেষ্টা করছি। বাট সবচাইতে বড় গ্যাপ যেটা, সেটা হচ্ছে ডিমান্ড সাইডের আন্ডারস্ট্যান্ডিংটা। সো আপনার ডিমান্ড সাইড বলতে বুঝেছি যারা এমপ্লয় করছে। তো বাংলাদেশে আপনার যে মানে এমপ্লয়মেন্ট কোথায় হবে, যে আপনি যে সেক্টরস গুলো দেখাচ্ছিলেন, তো সেইখানে যদি দেখি যে আপনার আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস আছে, এসএমইস আছে, এগ্রিকালচার আছে। সো আমরা যদি সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তো আমাদের লার্জেস্ট আপনার এমপ্লয়মেন্ট জেনারেটর হচ্ছে এমএসএমইস। তো এমএসএমইতে আপনার লার্জেস্ট এমপ্লয়মেন্ট জেনারেটর যদি হয়, তো সেইখানে আপনার কোয়ালিটি অফ জবস বা আপনার নেচার অফ জবসকে যদি আপনি দেখেন, তো সেখানে কিন্তু এত বেশি টার্সারি ডিগ্রি হোল্ডার্সদেরকে এমপ্লয় করার ক্ষমতা সেটা নাই, বিকজ ইটস নট হাই ভ্যালু অ্যাডিং এসএমই। আমাদের এসএমই গুলো হচ্ছে লো ভ্যালু অ্যাডিং এসএমই। সো এটা একটা ইস্যু, যে ডিমান্ড সাইডের কোয়ালিটিটা তো ইমপ্রুভ করছে না। আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস গুলোতে, যেটা মারিহা বলেছে, তো সেখানে আপনার যদি টাইপ অফ জবস যেখানে আছে, ওখানে কিন্তু প্রচুর টার্সারি লেভেল অফ আপনার জব হোল্ডার্স আছে, কিন্তু তারা হচ্ছে ম্যানেজেরিয়াল পজিশনে। আর আপনার যদি ওয়ার্কিং ক্লাসে দেখেন, তো সেইখানে আমরা ওভার দ্য ইয়ার্স যেটা দেখেছি, ইভেন আরএমজিতে আপনার অপারেটর লেভেলেও কিন্তু আমরা অনার্স ডিগ্রি হোল্ডার পেয়ে যাই বেশ ভালো সংখ্যক। আপনার মাস্টার্স ডিগ্রি হোল্ডারও কিছু কিছু ক্ষেত্রে পেয়ে যাই আমরা অপারেটর লেভেলে। সো কেন? সেটা হচ্ছে যে কারণ তার আপনার আহ, মানে ওই লেভেল অফ আপনার, সে হয়তো গ্রাম থেকে আসছে, অ্যাসপায়ার্ড জবটা পায়নি, ইভেনচুয়ালি তাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। এবং সেখানে আপনার একটা ফ্যাক্টরিতে কিন্তু 20,000 25,000 টাকার বেতনের জব পাচ্ছে সে আপনার ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স লেভেলে। সো আমাদের এবং যেটা বললেন যে আপনার জার্নালিজমে 5% আপনার প্রডিউস করছি আমরা, তো আমাদের কি জার্নালিজমে এত ডিমান্ড আছে কিনা? সো এই জায়গায় একটা বড় পলিসি শিফট হওয়া দরকার, যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিমান্ড সাইড নিড, এবং সেই অনুযায়ী আমাদের আপনার টার্সারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, হায়ার এডুকেশন, সেটাকে আমাদের গুছানো দরকার। কিন্তু এখানে দুটো আপনার ইস্যু আছে যেটা কনস্ট্রেনিং এবং যেটার কারণে এটা ডিফিকাল্ট হয়ে যায়। একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা হচ্ছে সোশ্যাল। সোশ্যালটা খুব আপনার ইন্টারেস্টিং ডায়নামিক্স যেটা আমরা দেখি আপনার বাংলাদেশে, সেটা হচ্ছে যে আপনার, আমি যদিও হাস্যরস করে বলি, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু, যে আপনার বিয়ের বাজারে একটা ছেলে বা মেয়ে আপনার টার্সারি লেভেল অফ তার এডুকেশন না থাকলে তার ভ্যালু কম।
তো এখন সে আপনার দেখা যাচ্ছে 25,000 টাকা চাকরি করে, বাট আপনার একটা টার্সিয়ারি ডিগ্রি হোল্ডার ভার্সেস 50,000 টাকা চাকরি করে সে একটা এসএসসি পাস। এই দুজনের মধ্যে একটা গুণগত পার্থক্য আছে বিয়ের বাজারে। সো এখন যখন সেটার ডিমান্ড থাকে তখন তো আপনার টার্সিয়ারি এডুকেশনের ডিমান্ড হবেই। কিন্তু এটার ফুয়েলিংটা হয়েছে কালচারাল এবং সোশ্যাল, আরেকটা হচ্ছে পলিটিক্যাল। আমাদের এটা আমরা 2000 সাল থেকে এই শিফটটা দেখেছি। এটা খুব বেশি আপনার হয়েছে গত সরকারের 3টা টার্মে বা সাড়ে 3টা টার্মে। তারা আপনার দুটো জিনিসকে অ্যাক্টিভলি পার্সু করেছে। একটা হচ্ছে যে আপনার পাসিং রেট বাড়িয়ে দেওয়া সিগনিফিকেন্টলি, আপনার পাসিং ডিগ্রি বাড়িয়ে দেওয়া, এবং তৃতীয়ত হচ্ছে আপনার আপনার এই হায়ার লেভেল অফ এডুকেশন, আপনার পজিশনস ক্রিয়েট করা। এগুলো অনর্থক ক্রিয়েট করা হয়েছে আমার মতে। তো এখন এখানে একটা কারেকশন যদি না হয় তাহলে এই প্রবলেমটা অ্যাড্রেসড হবে না। এখন কারেকশনের সাথে সাথে দুটো জায়গা আমাদেরকে চিন্তা করতে হবে। একটা হচ্ছে যে রিডিউসিং দ্য শক ইন দ্য ফিউচার, যেটার জন্য এখনকার কারেকশনটা দরকার, তাহলে ভবিষ্যতে এই প্রবলেমটা আস্তে আস্তে মিনিমাইজ হবে। কিন্তু আরেকটা হচ্ছে রিডিউসিং দ্য শক দ্যাট উই আর হ্যাভিং নাও। তার মানে কি, যারা এখন ভলান্টারিলি আনএমপ্লয়েড আছে বা আনএমপ্লয়েড আছে, যারা আপনার অ্যাসপায়ার্ড জব পাচ্ছে না, কোয়ালিটি অফ জবস খারাপ, এই জায়গাগুলো তাহলে আমরা কিভাবে অ্যাড্রেস করব? তো তাহলে সেটা দেখতে গেলে আমাদেরকে সাপোর্ট সিস্টেমটা চিন্তা করতে হবে। সাপোর্ট সিস্টেমে আপনার টিভেট সিস্টেমটা কাজ করে না এখানে আমাদের দেশে। টিভেট সিস্টেমটা খুবই ডোনার ডিপেন্ডেন্ট। আপনার টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ইউসেপের বাইরে আপনার আমরা মক্স ইউসেপের বাইরে খুব বেশি আপনার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউশনও দেখি না। এখন এটা হচ্ছে প্রাইমারি টেকনিক্যাল এডুকেশনটা হচ্ছে বাংলাদেশে অ্যাপ্রেন্টিসশিপ বেসড। মানে হচ্ছে আপনি অ্যাপ্রেন্টিস হিসেবে জয়েন করবেন, সেখানে শিখবেন, ওইখানে ট্রেনিংটা চলে ভালোই, এটা কাজ করে। কিন্তু ফর্মাল টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন বাংলাদেশে একেবারেই কাজ করে না, এবং পেইড আপনার ফি বেসড ভোকেশনাল এডুকেশনে মানুষজন ইচ্ছুক না। তারা বৈতনিক একটা ইয়েতে যেতে চায়। সো সো ইট রিমেইনড ডোনার ডিপেন্ডেন্ট, প্রজেক্ট ডিপেন্ডেন্ট, এবং এর বিয়ন্ডে খুব বেশি আপনার ভোকেশনাল এডুকেশন কাজ করে না। এবং তারপরে একটা ডিসকাশন প্রায় আসে, সেটা হচ্ছে যে আমাদের লেবার ফোর্সকে বাইরে পাঠানো। তো সেইখানেও আপনার দেখা যায় যে আমরা দুটো জায়গায় পলিসি ইস্যু, যে আমরা কোন টাইপ অফ লেবার ফোর্স বাইরে পাঠাবো, এবং স্কিলস ইস্যু, যে তাদেরকে কিভাবে আমরা ট্রেনিং দিব, সেইখানেও ক্যাপাসিটি ডেভেলপমেন্টের বড় প্রবলেম আছে বাংলাদেশে। ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি করেছে গত সরকার, ওটার পাওয়ার দেওয়া হয়েছে, পলিসি ওটাকে ক্যাপাসিটেটেড করা হয়েছে, কিন্তু আমরা এখনো ইন্ডাস্ট্রি ভার্স এবং আপনার এডুকেশন সেক্টরস এদের মধ্যে, মানে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মধ্যে গ্যাপটা আমরা মিনিমাইজড হতে আম, দেখছি না। আর ফাইনালি যেটা এখানে বুঝার ইস্যু, যে আমি পলিসির ব্যাপারটা ধরলাম, সাপ্লাই সাইডের ব্যাপারটাতে আসলাম, যে সাপোর্ট সিস্টেমের ব্যাপারটাতে আসলাম, যে কিভাবে আপনার ডিমান্ড অ্যান্ড সাপ্লাইকে ম্যাচ করানো হবে। তো সেইখানে আপনার এটা এখন বুঝতে হবে যে এই ইনসেনটিভটা আপনার আসতে হবে হচ্ছে সরকার থেকে। অর্থাৎ মানুষ নিজে থেকে গ্র্যাভিটেট করবে টুয়ার্ডস আপনার হায়ার কোয়ালিটি জবস, এটা নিজে থেকে হবে না, তো সরকারকে মিডিয়েট করতে হবে। তার মানে হচ্ছে আপনার টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনটাকে হয়তো সরকারকে ভর্তুকি দিতে হবে, বা এখানে তাকে হয়তো ইভেন স্কলারশিপ দিতে হবে, স্টাইপেন্ডস দিতে হবে টু অ্যাট্রাক্ট ইট। তো এই কারেকশনটার জন্য একটা হিউজ আপনার মনিটরি এঙ্গেজমেন্ট দরকার সরকারের। সেটা সরকার করতে ইচ্ছুক কিনা। এবং ফাইনালি যেটা আমরা দেখেছি যে ফিমেল লেবার ফোর্সের যে ইস্যুটা, যে আমাদের ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন আপনার 36%-এ ওভারঅল ফিমেল পপুলেশন স্টাক হয়ে বসে আছে, এটার গ্রোথ হচ্ছে না বহু বছর ধরে। এবং আরএমজি আপনার প্রমোটই করা হয়েছিল, আরএমজি পিছনে টাকা ঢালার একটা বিশাল রিজন ছিল ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন। সেখানে এটা কমে গিয়েছে। একসময় বলা হতো 80%, আমার আমার নিজের 2 দশকের ক্যারিয়ারে 80% থেকে 70%, 65%, এখন 59% আপনার নেমে আসছে ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন ইন আরএমজি। সো আপনার ফিমেল লেবার ফোর্সের আপনার যে ইস্যুটা, সেটা আবার একটু ডিফারেন্ট, যেটা আমরা বলছিলাম যে সেইখানে তাকে আপনার
বাসা থেকে সে বেশি দূরে যেতে পারছে না, সে আপনার তার কাছাকাছি চাকরি দরকার পড়ছে, বা সে আপনার ম্যাটারনিটি লিভে থাকলে ব্যাক করতে পারছে না, অ্যাক্রস দ্য লেভেল ফ্রম একটু স্কিল বেসড ওয়ার্ক থেকে শুরু করে টেকনিক্যাল ওয়ার্ক থেকে শুরু করে ম্যানেজারিয়াল প্রফেশনস, স্টেম বেসড প্রফেশনস, সব জায়গায় ওই প্রবলেমটা আমরা দেখতে পাই। সো ফিমেল লেবার ফোর্সের পার্টিসিপেশন ইমপ্রুভমেন্টের জন্য আসলে একেবারে আলাদা এক ধরনের এনভায়রনমেন্ট, পলিসি, ডিরেকশন, সাপোর্ট সিস্টেম তৈরি করা দরকার। এবং সেটা নিয়েও আমার মনে হয় না খুব ডোনার পর্যায়ে যথেষ্ট বা প্রজেক্ট পর্যায়ে যথেষ্ট অ্যাওয়ারনেস আছে, সরকারি পর্যায়ে অ্যাওয়ারনেস আছে, কিন্তু স্ট্র্যাটেজি পর্যায়ে আমি বলবো যে এটা একটা আপনার ন্যাশনাল প্রাইভেট সেক্টর ড্রিভেন স্ট্র্যাটেজি এখনো হয় নাই, এটা কাইন্ড অফ সাপ্লাই ড্রিভেন স্ট্র্যাটেজি রয়ে গিয়েছে। জি, ওভার টু ইউ জ্যোতি ভাই। Thank you, Rubaiyat. So, I understand that you'll have to drop out any minute. Feel free to. That's, so thank you for the discussion. I have a few observations, but before I go, before I, sort of ask my questions or observations, two questions. প্রথমটা হচ্ছে যে এরকম আমরা তো Rubaiyat has to drop out, but rest of us can stay a bit longer, another 15-20 minutes if it's okay. If the discussion Yes. goes that way. Okay Yeah. with me. Okay, thank you. Acha. So that's one thing. And the other thing is that who else wants to say anything? So we have Rushad, we have Mariha. Wasim, are you still there? Maybe not. Asif, probably not. No, Okay. Much. So, Jay, anybody? Oh, Asif has joined us as well, and Wasim is there. So, okay. So, I have a few thoughts, but before I go, maybe anybody else wants to go first? Wasim has raised his hand. So, Wasim, over to you. হ্যাঁ, থ্যাংক ইউ জ্যোতি ভাই আর ফাইম ভাই, thanks for this great presentation. So this is a problem that I've been thinking quite a bit about. হ্যাঁ, so আমাদের যেটা সমস্যা I think হলো গিয়ে যে relatively land is scarce and labor is abundant, and similar problems have propped up in other countries. এই জায়গাটায় আমার যেটা মনে হয় যে আসলে আমাদের সলিউশন যদি চিন্তা করতে হয়, আই থিঙ্ক one of the things that is not developing is the service industry. যে আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রিগুলো আসলে অতটা ডেভেলপ করতেছে না রিলেটিভ টু লেটস সে আদার ইকোনমিজ, রাইট? বিকজ as more and more services grow, এই ধরনের মানে গ্র্যাজুয়েট ওয়ার্কফোর্স should take up. So we should probably consider like the implications of that. আর এখানে I don't know, none of the speakers spoke about any sort of solutions to that. So I was wondering, like, what would be, if you or anyone else has any thoughts on the solutions to this problem. Like, it can't be যে আমরা ইউনিভার্সিটিতে ঢুকাবোই না মানুষজনকে। Wasim, by the way, I thought we will be discussing on the problems. I have got more larger presentation for solution than problem. Oh, আচ্ছা, okay. We can discuss a little bit on that. Okay, please. Okay. Go on. Sure. So, fine. Do you want to take questions one at a time, or একবারে সবার question শুনে? How do you want to do this? না, কারো যদি কোনো specific question থাকে, I can respond, but generally I can make some comments after hearing all of it. Okay. So, আমরা কথায় কিছু যদি so before we go to the solutions, which we may or may not get to today in time constraint, anybody else wants to go with any other questions? Because my question is, okay, so Mariha has her hand raised. So, Mariha, over to you. Acha. So, Prothome, I want to go back to what Rubaiyat Bhai was saying regarding female labor force participation in RMG. Amar proshota holo, and Fahim Bhai, maybe you would know better. Do you think that participation has decreased because যেহেতু graduate jobs proportionally কমে গেছে, more men have become available for these jobs and employers have a preference for males? I mean, that's my first question. The second is more an observation, but again, something Fahim Bhai might be able to respond to. So, yes, we know it's a given that there aren't enough graduate jobs. There aren't enough jobs in general. I don't think it's just an issue of graduate jobs. But I have found that অনেক সময় when the job is being offered, of course, these are not jobs that they aspire to work in, but অনেকেই নিচ্ছে না, right? That's also
something that is happening. আমার প্রশ্নটা হলো, what are these people doing for survival when they're not working? How are they surviving? মানে কোন একটা form of employment তো তারা engaged হওয়ার কথা. Is that not being recorded, or do people have family money? What is happening? I don't quite understand. And my third question, আমার observation হলো যে বাংলাদেশে unemployment is an issue, but তার থেকেও বড় issue is probably underemployment. তো underemploymentটা কি unemployment stats এর মধ্যে কোনোভাবে um করা হয়েছিল, ফ্যাক্টর ইন করা হয়েছিল, or is it that unemployment এর উপরে আরো underemployment আছে, so the situation is much worse than what these stats would have us believe? Those are my questions. Fahim, you want to take this? And then we've got Rushad after that. আমার এই স্লাইডটা যদি দেখা যায়, যেটা বিআইডিএস এর এম্পিরিক্যাল সার্ভে ছিল, ওখানে কিন্তু দেখা যাচ্ছে যে আনএমপ্লয়েড হচ্ছে 28%। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে which is in kind of brown color, graduates with part-time work and study. This is basically probably what you are mentioning about that underemployment. কারণ অনেকেই গ্রাজুয়েটরা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে একটা টিউশনি করে চলছে আর কি। তো দিস ইজ নট এ কাইন্ড অফ ফুল টাইম এমপ্লয়মেন্ট। সো ইয়েস, ইউ আর রাইট। আমার ধারণা আন্ডার এমপ্লয়মেন্ট হলে আমাদের সিচুয়েশনটা আরো খারাপ, এবং সেই ক্ষেত্রে একটা বড় ব্যাপার। বাট আমার কাছে মনে হয় যে আমরা একটা কোশ্চেন বোধহয় মানে অ্যানালাইজ করা উচিত, যে কেন এই যে আমরা দেখছি, মানে আমার হাইপোথিসিসটা হচ্ছে যে দিস ইজ এ কাইন্ড অফ, ওয়ান্স অ্যাগেন দিস ইজ এ সেলফ ইনফ্লিক্টেড প্রবলেম, যেটা আসলে আমরা নিজেরাই তৈরি করেছি। বাট এখন এই এত গ্র্যাজুয়েট তৈরি করে আমরা যদি সে ফর এক্সাম্পল ইনে মানে থিওরিটিক্যালি যদি বলি, বাংলাদেশে যদি এত গ্র্যাজুয়েট না হতো, ইউথ আনএমপ্লয়মেন্ট কি কমতো না বাড়তো? আমি মনে করি কমতো, সিগনিফিকেন্টলি কমতো। এখন একটা, আগে কৃষকের ছেলে কৃষক হতো, এখন কৃষকের ছেলে কৃষক হয় না। আগে একটা লোক যখন সে মানে শহরে থাকতো, দেখা যেত সেও পড়াশোনা করে না, তার ছেলেকেও পড়াশোনা তো করাতে পারতো না। তো এখন সে এত বেশি পড়াশোনা করাচ্ছে কেন? মানে আমি যদি এই প্রশ্নটা করি, দুইটা রিজন আছে। একটা হচ্ছে আমার কাছে মনে হয় যে, যেটা আমরা দেখালাম যে আমার ইনস্টিটিউট বেড়ে গেছে অনেক। আমার আগে এত ইনস্টিটিউট ছিল না। আমাদের আগে এত ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এতগুলি কলেজ ছিল না। আগে ইভেন এতগুলো পাবলিক ইউনিভার্সিটিও ছিল না। প্রাইভেট ইউনিভার্সিটি আমরা জানি যে গত 15-20 বছরে অনেক হয়েছে। তো আগে ফ্যাসিলিটি ছিল না। এখন আমরা প্রচুর ইনভেস্টমেন্ট করেছি, বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট। তো দিস ওয়ান থিং। বাট ডিমান্ড সাইডটাও বেড়েছে। ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে আমার ধারণা, এখানে আমি একেবারে এম্পিরিক্যাল স্টাডি করতে পারবো না, দিতে পারবো না, বাট দিস ইজ এ কাইন্ড অফ ডাইরেক্ট রেজাল্ট অফ হায়ার অ্যামাউন্ট অফ রেমিটেন্স। আমাদের ইফ ইউ গো টু এনি কাইন্ড অফ ইনস্টিটিউটস, ইউ উইল সি লট অফ দ্য ফান্ডিং অর তার বেতন আসলে দেখা যায় যে তার প্যারেন্টস দুবাইয়ে বা সৌদি আরবে খুব অড জব করছে, কিন্তু সে মনে করে যে সে এই অড জবটা করছে বিকজ দ্যাট পারসন হি ইজ নট অর শি ইজ নট গ্র্যাজুয়েট। সে যে করেই হোক তার ছেলে বা মেয়েকে গ্র্যাজুয়েট করাবে, এবং সে তার তার ধারণা যে গ্র্যাজুয়েট হলে তাকে, তার ছেলে বা মেয়েকে অড জবটা করতে হবে না। তো আমার কাছে মনে হয় আগে অ্যাফোর্ডেবিলিটি ছিল না, এখন অ্যাফোর্ডেবিলিটি ইজ অ্যাকচুয়ালি generated by the extra remittance income that this society has actually got, are getting actually. So এটা অফকোর্স একটা ভালো জিনিস যে সে তার এডুকেশনে ইনভেস্ট করছে, বাট এটা কিন্তু দেখা যায় যে তার একটা ছেলে বা মেয়ে যদি গ্র্যাজুয়েট না হতো, প্রবাবলি সে হয়তো গার্মেন্টসে চাকরি করতো। কিন্তু এখন সে গ্র্যাজুয়েট হয়েও, মানে রুবায়ত যদিও বললো যে কিছু কিছু অনার্স মাস্টার্স ছেলে পেলেকে অপারেটর হিসেবে দেখে, বাট আই এম রিয়েলি ডাউটফুল এটা কি খুবই কম নাকি। বাট অ্যাজ ফার অ্যাজ আই নো, মানে normally there is a high level of reluctance of the graduates after getting any particular formal graduate degree to get into the any kind of labor intensive manual job. So সে হয়তো ম্যাক্সিমাম হয়তো ইন্স্যুরেন্স সেল করতে পারে, বাট গার্মেন্টসে মেশিন অপারেট করবে, অফকোর্স দেয়ার আর এক্সাম্পলস, আউটলায়ার্স, বাট এটা খুব জেনারেল ট্রেন্ড না। So and also to Maria's question, how do they sustain? I mean, once again, huge amount of remittance coming in, এবং that can actually sustain these unemployed people for number of years. আমি একটু দিয়ে শেষ করলাম, পরে জেনারেল কিছু অবজারভেশন বলবো, সরি। So we've got Rushad, and then I will want to go. So Rushad, you go first. আচ্ছা, তো আমার কাছে যেটা একটা প্রশ্ন আসে সেটা হলো যে রিটার্নস টু এডুকেশন যদি খুব লো হয়, তাহলে মানুষের তো ইউনিভার্সিটি বা হায়ার এডুকেশনে যাওয়ার কথা না। তাহলে মানুষ কেন যাচ্ছে? সেটা একটা হতে পারে যে যেহেতু আর অল্টারনেটিভ কিছু নাই,
আর যেহেতু বাংলাদেশের মতো একটা সোসাইটিতে কালচারাল এবং সোশ্যাল ভ্যালু আছে টু হ্যাভিং হায়ার ডিগ্রি, সো অল্টারনেটিভ যদি জব না থাকে তাহলে ওই টাইমটা এখন আমি ইউনিভার্সিটিতে কাটাচ্ছি আর কি। আর ইউনিভার্সিটি না থাকলে তখন কি হতো, সেটাও একটা প্রশ্ন বটে আর কি, কারণ সেটা একটা কাউন্টার ফ্যাকচুয়াল, যে তখন কি আসলে কৃষকের ছেলে কৃষকই থাকতো কি না, বা সেটাও একটা প্রশ্ন। আহ, আমি এখান থেকে একটু অন্য একটা বিষয়ের দিকে যাই, সেটা হলো যে যেমন আমি এই অনুষ্ঠানের আগে একটা রিপোর্ট দেখছিলাম, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টের উপর একটা নিউজ পেপার আর্টিকেল। সেখানে বলছিল যে 2016 থেকে 2022-তে ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রো করেছে 99.1% বাংলাদেশে, কিন্তু এমপ্লয়মেন্ট রেট কমে গেছে 9.6%। তো আহ, একটা সেক্টর গ্রো করছে কিন্তু সেখানে এমপ্লয়মেন্ট কমে যাচ্ছে। এটা কি একটা ইনক্রিজিং মেকানাইজেশনের লক্ষণ? আহ, মানে যেটাকে আই আমরা থিঙ্ক সো। অনেক বলি, আমরা বলি জবলেস গ্রোথ, যেটা সেটাও কি কন্ট্রিবিউট করছে? এক নম্বর প্রশ্ন। আর আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই গার্মেন্টস সেক্টরে আমরা যখন মনে করি যে হয়তো ব্লু কলার জব হোয়াইট কলার জবের মধ্যে ডিফারেন্স আছে বা ওখানে যাওয়ার ক্ষেত্রে প্রেফারেন্সের ক্ষেত্রে আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি যে ওগুলোর ম্যানেজমেন্টের পজিশনে বা হাই পেইং জবগুলোতে ইন্ডিয়া বা শ্রীলঙ্কা থেকে এমপ্লয়মেন্ট এসে করছে, যেটা আমাদের দেশের লেবার ফোর্স যে স্কিলটা, যেই আম, আম, আহ, যে স্কিলগুলো দরকার সেগুলো তাদের মধ্যে সেটা নেই। সেটা অবশ্যই এটা আরেকটা আসপেক্ট যে আমাদের যে এডুকেশনাল ইনস্টিটিউশন বা ট্রেনিং ইনস্টিটিউশনগুলো টেরিবলি হয়তো ফেল করছে ওই ধরনের স্কিলগুলো ডেভেলপ করতে, যার ফলে সেগুলো অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে আনএমপ্লয়মেন্ট রেট ইজ ভেরি হাই অ্যামং দ্য হায়েস্ট এডুকেটেড গ্রুপ। অ্যাট দ্য সেম টাইম আমরা সবচেয়ে হায়েস্ট পেইং জবগুলো ফিল আপ করছি বাইরে থেকে লোকজন, হাই স্কিল লোকজন এনে। তো এই আহ, এই অবজারভেশনটা দিয়ে আমি রাখছি, পরে আবার হয়তো আরো কিছু বলবো। Fahim, you want to respond or do you want me to? অন দিস পার্টিকুলারলি মানে বাইরের ইন্ডিয়ানস এন্ড আদার্স, আমার কাছে মানে ওইটাও আসলে একটা মানে গ্রে এরিয়া যে আমাদের বাইরে কত লোক কাজ করে। অ্যাজ ফার অ্যাজ আই নো, অ্যানেকটোরালি অফকোর্স কিছু ডেভেলপমেন্ট সেক্টরে প্রচুর লোক কাজ করে, এবং ওইটা আসলে ঠিক তাদের হায়ারিংটা মেইনলি অনেক ক্ষেত্রেই মানে গ্লোবাল লেভেল থেকে হয়। সে ফর এক্সাম্পল ইউএন এর যে লোকটা ইন্ডিয়ার লোক কাজ করে, সে তো আসলে বাংলাদেশ থেকে হায়ার হয় নাই, হ্যাঁ, সে ইন্ডিয়া থেকেই সরাসরি হায়ার হয়েছে। বাট দেয়ার আর লট অফ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন যেখানে বাইরে থেকে আসে, ওরা কিন্তু মাচ মোর টেকনিক্যাল, মানে খুবই স্পেশালাইজড জবগুলিতে। তারা কিন্তু ম্যানেজেরিয়াল লেভেলে যে খুব বেশি আগে হতো, আগে অনেক সময় হতো, বাট ওটা কিন্তু মাচ মোর স্পেশালাইজ, লাইক কেমিক্যাল, এমন একটা কেমিক্যাল সাইডে যেটা আসলে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি প্রডিউস করে না। তো সেই টাইপের মানে, বাট এখানে প্রচুর আসলে আমার ধারণা অনেক রেটোরিক্স আছে, বাট এটাকে একটু ডিমিস্টিফাই করা দরকার যে কি টাইপের লোক আমাদের এখানে কাজ করে আসলে। ভাই ভাই, এক্ষেত্রে আমি জাস্ট একটা এক্সাম্পল বলি, আমি জাস্ট এটাও অ্যানিকডোটাল, এটা কোনো এটা দিয়ে কোনো কিছু কনক্লুশন ড্র করা ঠিক না। যেমন একটা প্রাইভেট ইউনিভার্সিটি আমি দেখলাম যে তার মার্কেটিং এর জন্য সে ইন্ডিয়া থেকে এক বেশ হাই স্যালারির একজনকে নিয়ে আসছে। তারপর রিয়েলি আই এম আবার সারপ্রাইজড। হ্যাঁ, তো সে এরকমই আর কি। তো এগেন এটা অ্যানিকডোটাল একটা বিষয়, এটা আমরা জেনারেল ট্রেন্ড হিসেবে কতটুকু নিতে পারবো সেটা আমি জানি না। তবে এটা অ্যাট দ্য সেম টাইম এটা ট্রু যে ইন্ডিয়া, যেটা নিয়ে অনেক কথা হয়েছে যে ইন্ডিয়া ওয়ান অফ দ্য ফোর্থ অর ফিফথ লার্জেস্ট রেমিটেন্স আর্নার ফ্রম বাংলাদেশ, সেটাও আরেক দিক দিয়ে ট্রু আর কি। Uh, okay. Wasim, I'm going to cut you off because I've been holding off for a while. Sorry. But then you can come in after that if you want. So the point I wanted to make, which is actually similar to something Wasim had said in the chat, which is perhaps labor cost is declining. So probably that's an element to think about. So আমি সেটাই চিন্তা করছিলাম যে ওকে আসলে আমি যদি জাস্ট মানে আসলে আমরা কোন প্রবলেমটা অ্যাড্রেস করছি, আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। সো ইফ আই ওয়ান্ট টু টেক ইট দিস ওয়ে যে ওকে
graduate unemployment বেশি, okay? So there are graduates who are not they're seeking jobs, but they're not getting jobs. তারপরে কোয়েশ্চেন হলো যে এরকম যে ওকে, they are not taking the jobs that are available to them. So তাই যদি হয়, মানে এখানে, so is the issue really so much on the not finding the job, or is it more that there are jobs that are available to them, but for cultural reason তারা বিএ পাস করতে চায়, বিএ করার জন্য সেটা করে তারা 25,000 টাকার চাকরি নেয়, whereas 50,000 টাকার চাকরি ইজ অ্যাভেলেবল, কিন্তু সেটা তাদের জন্য গ্রাজুয়েট হওয়া লাগে না, so other people are taking jobs. So that kind of issue, এটা যদি হয়, and if I'm trying to think of it from an economist's perspective, okay, fine. So, মানে আমাদের utility function is different, আমাদের preference is different. So যে লোকটার জন্য বিএ পাস করে বিএ করা is more important, so he is happy or she is happy to take a lower paying job. এইটা যদি প্রবলেম হয়, এখানে, is that a policy problem? So that's question number one. So maybe it's a policy problem in the sense that it means that youth income is not keeping up to cost of living, or maybe that's the problem. So maybe unemployment is not necessarily the right thing to think about. What we should think about is return to staying in university in terms of income. So ওই সেন্সটা আর কি, যে মানে এখানে, so maybe the thing to look at is income. So আমি যদি লেবার ডিমান্ড এন্ড লেবার সাপ্লাই চিন্তা করি, then it's the price of labor, wages, আর the wages, wage growth কি ইনফ্লেশনের সাথে ম্যাচ করতে পারতেছে কিনা, and so on. Keeping in mind যেরকম যে inflation is also a business cycle phenomenon and so on. Leaving that aside, over a longer period of time, if younger generation of people, তাদের wage growth is failing to keep pace with cost of living, that may be a policy problem, because তাহলে পরে আমাদের আসলে যে ইনকাম গ্রোথ হওয়ার কথা সেটা যদি না হয়, তাহলে লিভিং স্ট্যান্ডার্ড ইমপ্রুভ হচ্ছে না, etc., etc. Maybe that's the problem, rather than, so we're looking at unemployment because we've got data for unemployment, but the actual problem is not that তারা unemployed. The actual problem হচ্ছে যেরকম যে তাদের ইনকাম বাড়তেছে না. Maybe that's one part of the thing. A different part of the problem could be that actually the government is wasting money on the wrong things. So that's a fiscal problem, right? So আমরা যদি ওটা ধরেও নেই যেরকম যে যারা বিএ পাস করে বিএ করতে চায় তাদের জন্য 25,000 টাকা কম বেতন পাওয়াটা ইজ নট আ প্রবলেম, বিকজ বিএ করা ইজ এ মোর ইম্পর্টেন্ট থিং। ওয়েল, গভর্নমেন্ট এই লোকগুলিকে সাবসিডাইজ না করে গভর্নমেন্ট শুড বি সাবসিডাইজিং পিপল যারা অ্যাকচুয়ালি 50,000 টাকার কাজটা করতে পারে, বিকজ ওইটা করলে পরে তার ইনকামটা বাড়বে, তার ইনকামটা ট্রিকল ডাউন করবে, অ্যান্ড মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লায়ার এফেক্টস হবে ইন দ্য ইকোনমি অ্যান্ড সো অন. So maybe that's the problem, government is wasting money on the wrong thing, or spending money on the wrong thing. That marginal value of or the return from that 1 taka spent on technical education would have been better than 1 taka spent on open university or national university or so on. But then we get the other question, যেরকম যে technical education যেগুলি হচ্ছে, even those are not particularly well targeted and so on. But there I wonder যেরকম যে আসলে we tend to think যে government bureaucrats কোনো they're not very efficient and all of that, and we talked about that in our fiscal session last week, and we'll come back to that. So আমরা যদি এখন আবার বলি যেরকম গভর্নমেন্টের এইটা করা উচিত, are we not assuming that government is capable of doing something যেটা তাদের, মানে আমি যদি বলি যে ওদের করা উচিত, then there is an implicit assumption that they can do something that they are not doing. But I wonder if they would, how would they know, যে মানে শিক্ষা মন্ত্রণালয়ের একজন ব্যুরোক্রেট কিভাবে জানবে যে কোন সেক্টরে অ্যাকচুয়ালি জব ডিমান্ডস বেশি আসবে? হ্যাঁ, so I was just thinking through all of these questions. I don't have any of the solutions at the moment, but I'm going to stop here, and I cut Wasim off, so I'll ask him, and then we'll give it to Fahim to respond, and then we'll see where we stand in terms of time, because আমরা 1 ঘন্টা চলে এসেছি। Very interestingly, there was an article in Wall Street Journal just like a few days ago. 1/4 of Harvard MBAs are not able to find a job after 3 months. So we are clearly entering a new reality. এরকম unemployment rate among like Harvard MBAs has never been seen. So that is top of the line training, right?
আর সেকেন্ড জিনিস হলো কি যে যে জিনিসটার জন্য আমরা এই যে ইন্ডিয়ান কিংবা বিদেশি মানুষজনকে হায়ার করি, অ্যাজ এ ইন্ডাস্ট্রি পার্সন আই ক্যান সে যে দ্য অন জব ট্রেনিং ম্যাটার্স আ লট। হ্যাঁ, সো আমরা আসলে ইউনো ফর আস, ফর এক্সাম্পল উই স্ট্রাগল টু রিটেইন ট্যালেন্ট। হ্যাঁ, আমাদের এখানে একজন 2-3 বছর কাজ করলে একে আর রাখা যায় না, ডাবল 3 গুণ স্যালারি হয়ে যাচ্ছে। সো আই ওয়ান্ডার ইফ দের ইজ এ অ্যাঙ্গেল টু বি এক্সপ্লোরড ইন টার্মস অফ অ্যাপ্রেন্টিসশিপ ইন দ্য কান্ট্রি। যে ভাই তোমরা এখন প্রথম 2 বছর তোমার 5,000 টাকা, যেটা আসলে সিএ ফার্ম টার্মরা যেটা করে, হ্যাঁ, মেবি ওইটাকে একটু লার্জ স্কেলে রোল আউট করা উচিত। ইনস্টেড অফ অল দিস রিসোর্সেস গোয়িং টু ইউনিভার্সিটিস, মেবি ইট শুড গো ডিরেক্টলি টু এমপ্লয়ার্স, যেখানে অন জব ট্রেনিং হচ্ছে ফর হাই হাই মানে হাই পোটেনশিয়াল। কারণ at the end of the day on job training is why these expats get hired. Thank you. Okay. Can I respond? Yes, please, Fahim, respond. Okay. মানে কোয়াইট ইন্টারেস্টিং, মানে ওই কোশ্চেনটা আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্টেন্ট। এটা আরো একটু আমাদের অ্যানালাইজ করা দরকার। জ্যোতি, হোয়াট ইউ মেনশন অ্যাবাউট the income issue, that income, if I actually understood you correctly, that what you are saying that যেহেতু গ্র্যাজুয়েট জবগুলোর ইনকাম নাই অত, এই জন্য লোকজন আসলে দে আর চুজিং নট টু ডু দোজ জবস। ইজ ইট হোয়াট ইউ আর কাইন্ড অফ রেফারিং টু? Sorry, Jyoti, can't hear you. You are muted. No, go on, sorry. No, Go sorry. on. No, you were muted. মানে আমার কোশ্চেনটা ছিল যে what you just mentioned that অনেক ক্ষেত্রেই যেহেতু ইনকাম লেভেল কম, মানে which is true, say for example একটা বিবিএ এর ছেলে বা মেয়েকে, মানে we are also hired, Wasim is also hired here, মানে আমরা যার মোটামুটি 10 থেকে 12 লাখ টাকা তার খরচই হয় গ্রাজুয়েট একটা বিবিএ ডিগ্রি নিতে উইথ 4 or 5 years, তাকে আমরা খুব ইজিলি 14 থেকে 15 হাজার টাকা বা ম্যাক্সিমাম 20 হাজার টাকায় হায়ার করতে পারি। তো মানে হোয়াট ইউ আর প্রবাবলি সেইং দ্যাট জাস্ট বিকজ এখানে স্যালারিটা এত কম, এই জন্য সে আসলে এই জবটা করা না করার মধ্যে কোনো ডিফারেন্স দেখছে না, অতএব দ্যাটস ওয়াই হি অর শি ইজ ওকে অফ বিং আনএমপ্লয়েড। সো দিস ইজ হোয়াট প্রবাবলি ইউ আর সেইং। হ্যাঁ, মানে দ্যাট কুড বি একটা ইয়ে হতে পারে আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমিও মনে করি দ্যাট মে বি ওয়ান রিজন। আচ্ছা, এখন ওইটাকে যদি আমি আরেকটু ভাঙি, যে ওই প্রবলেমটা আসলে ওইটার রুটটা কি আসলে? দুইটা রুট। একটা হচ্ছে, এবং ফ্র্যাঙ্কলি আমি ফিসকাল প্রবলেমটাকে অত হাইলাইট করব না, বিকজ ফ্র্যাঙ্কলি আমাদের এডুকেশন মার্কেটটা কিন্তু আজ থেকে হয়তো 30-40 বছর আগে ইট ওয়াজ মাচ মোর গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট ডিপেন্ডেড, বাট সাম অফ দ্য ডাটা আই মেনশন দ্যাট আওয়ার এখন এডুকেশন মার্কেট পার্টিকুলার টার্সিয়ারি লেভেল, ইভেন স্কিল লেভেলও, মানে টিভেট লেভেলও ভেরি মাচ কাইন্ড অফ প্রাইভেট। অতএব মার্কেট, এনিওয়ান ক্যান ইনভেস্ট ইন এনিথিং। সো মার্কেটই তো আসলে রেসপন্স করা উচিত ছিল যে এটা জব নাই, এটা সরি এটা প্রাইস কম, অতএব ওয়াই উই আর অ্যাকচুয়ালি ইনভেস্টিং এন্ড ওয়াই দে আর অ্যাকচুয়ালি গেটিং এনরোলমেন্ট। যদিও দেখা যায় যে প্রাইভেট ইউনিভার্সিটি এনরোলমেন্ট কিন্তু ফ্ল্যাট, খুবই ফ্ল্যাট। দিস আর অলসো ওয়ান ইন্টারেস্টিং থিং। সো মানে দেখা যাচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি না পড়ে এখন ছেলেপেলে অনেক কম খরচে একটা প্রাইভেট কলেজে পড়তেছে। সো সে দেখতেছে না আমি 10 লাখ 15 লাখ টাকা খরচ করে কি লাভ, বরঞ্চ আমি একটা ডিগ্রি তো আমার দরকার, আমি বরঞ্চ 1-2 লাখ টাকা খরচ করে একটা প্রাইভেট কলেজ থেকে আমি পড়ি। তো দ্যাট ইজ অলসো ইন্টারেস্টিং। বাট আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে আসলে আমাদের সোসাইটিতে কেন আনএমপ্লয়েড লোকের, সরি মানে মানে নর্মাল নন গ্র্যাজুয়েটদের স্যালারি ইজ মাচ হায়ার দেন দ্য গ্র্যাজুয়েট স্যালারি, এইটার আসলে আমি জানি না। আই এম প্রিটি শিওর দ্য ডেভেলপড মার্কেট অলসো হ্যাজ দিস ফেনোমেনা, যে বাইরে প্লাম্বার টাম্বারদের স্যালারি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের থেকেও বেশি। সো দিস ইজ এ প্রবলেম নট ভেরি ইউনিক টু বাংলাদেশ, বাট বাংলাদেশে এই প্রবলেমটা আরো অনেক গুণ বেড়ে গেছে। এটার একটা কারণ আমার কাছে মনে হয় ওভার সাপ্লাই। যেহেতু আমার সাপ্লাইটা অনেক বেড়ে গেছে, অতএব প্রাইস তো কমাটা খুবই স্বাভাবিক। এখন সাপ্লাইটা কেন বাড়লো, এবং সেই জায়গাটাই রুবায়েতের কথা যে ইজ ইট এ মাচ মোর সোশ্যাল প্রবলেম উই আর টকিং অ্যাবাউট অর এন ইকোনমিক প্রবলেম? আমি মনে করি দিস ইজ মাচ মোর সোশ্যাল প্রবলেম। অফকোর্স ইকোনমিক প্রবলেম আছে, বিকজ আগে তো ছেলেপেলেগুলো গ্র্যাজুয়েট হওয়ার টাকা পেতো না, এখন প্যারেন্টসরা দুবাই থেকে টাকা পাঠাচ্ছে, সে করছে, বাট বিকজ দ্যাট ইকোনমি অ্যাকচুয়ালি রেসপন্ডিং টু দ্য সোশ্যাল ফেনোমেনা। আজ থেকে হয়তো 50 বছর আগেও সবাই গ্র্যাজুয়েট হতে চেত, সে পারতো না। এখন যেহেতু হাতে একটু টাকা আসছে, সে একটা জমি না কিনে একটা ছেলে বা মেয়েকে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি কিনে দিচ্ছে। ব্যাপারটা অলমোস্ট ওরকম একটা অ্যাসেট টাইপের জিনিস করতে, উইচ অ্যাসেট ডাজন্ট হ্যাভ এনি ভ্যালু অ্যাকচুয়ালি, রিয়েল ভ্যালু, বাট পিওরলি এ সাইকোলজিক্যাল একটা সোশ্যাল ভ্যালু।
তো সেটাকে Right. মনিটর So, করছে। হ্যাঁ, so if I could cut in just, sorry, so maybe that is actually the way to think about it. Basically, we are wasting our generation. অ্যাবসলিউটলি, We are wasting আমাদের remittance wealth যেটা আসছে, বাট remittance এখানে income গভর্নমেন্টের, যেটা আমি যদি আসছে, ওটা বলি, এখানে we are গভর্নমেন্টের investing it in the wrong thing. অ্যাবসলিউটলি, আই কমপ্লিটলি অ্যাগ্রি, বাট Yeah. এক্ষেত্রে ক্যান গভর্নমেন্ট ডু এনিথিং? বিকজ গভর্নমেন্ট তো ওই টাকাটা দিচ্ছে না, সে তো প্রাইভেট নিজের টাকা দিয়েই পড়ছে। হ্যাঁ, অতএব সেই জায়গায় আসলে, বাট গভর্নমেন্টের একটা সাইডে আমার কাছে মনে হয় যে জায়গাটা আসলে একটা ফিসকাল সিগন্যালিং এর আছে, সে এই যে এখন যেটা বলা হচ্ছে যে প্রচুর লোকজন বিসিএস দিচ্ছে বা গভর্নমেন্ট জব করছে। হ্যাঁ, ও আচ্ছা, বাই দ্য ওয়ে, আরেকটা রিজন, হয়তো এটা আমার সাথে ওয়াসিমও করাবট করতে পারবে, যে আমরা যে প্রাইভেট সেক্টরকে প্রায় বলা হয় যে ইউ আর নট পেইং, বাট আবার এটাও ঠিক, আমাদের অনেক প্রাইভেট সেক্টর দেখা যাচ্ছে যে লাইক কোম্পানিজ লাইক বেক্সিমকো অর সাম অফ দ্য বিগ কোম্পানিজ, তারা কিন্তু অনেক ভালো পে করছে, বাট জেনারেলি এসএমইজ অ্যান্ড আদার্স ক্যানট পে, বিকজ এখানেও আবার সেই গভর্নেন্সের ইস্যু চলে আসে। যেসব দেখা যাচ্ছে যে যে সকল গ্রুপ অফ কোম্পানিজ হ্যাভ অ্যাকচুয়ালি প্লান্ডার্ড ব্যাংকস ফর লাস্ট 15-20 years, their pay scale is much higher than the companies, private sector, who could not actually get hold of those plundered money. And also interestingly, government 2015 সালে, just to actually appease the bureaucrats and other government employees, they actually also increased the pay scale almost twice. তো দেখা যাচ্ছে যে আমার পলিটিক্যাল অ্যান্ড গভর্নেন্সের ব্যাপারটা কিন্তু রিফ্লেক্টেড হয়েছে অলসো ইন ওয়েজ স্ট্রাকচার, যেখানে গভর্নমেন্ট স্যালারি অনেক বেড়ে গেছে অ্যান্ড পিপল আর অ্যাকচুয়ালি প্রেফারিং গভর্নমেন্ট জবস ওভার প্রাইভেট জবস। এখন কিন্তু প্রাইভেট জবসে আমার বা ওয়াসিমের মতো কোম্পানির লোকজন জয়েন করতে চায় না, মিডিওকারা জয়েন করতে চায়, খুব ট্যালেন্টেড বুয়েটের ছেলেপেলেরা, আইবিএর ছেলেপেলেরা, ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সের ছেলেপেলেরা জয়েন করবে না, বিকজ উই কান্ট গিভ দেম এমএনসি লেভেলের স্যালারি, অর সরি, অর লাইক বেক্সিমকো লেভেলের স্যালারি। তো সেই জায়গাটাই আমি বলছিলাম যে আমাদের এই ওয়েজ ব্যাপারটা ইকোনমিক অফকোর্স, বাট ইট ইজ অলসো এ কাইন্ড অফ গভর্নেন্স অ্যান্ড পলিটিক্যাল ইস্যুস দ্যাট উই আর অ্যাকচুয়ালি হ্যাভিং। সো ব্যাপারটা একটু জটিল। তো আমার কাছে মনে হয় যে ফিসকাল প্রবলেম দিয়েই আমি মানে আমরা জানি যে ফিসকাল প্রবলেম এটা মানে কাজ করেছে, এখন ইচ্ছা করলেই তো আমরা গভর্নমেন্টের স্যালারি কমাই দিতে পারবো না। মানে আজকে যদি গভর্নমেন্টের এই মহার্ঘ ভাতা নিয়ে কথা হচ্ছে, মানে গভর্নমেন্ট ইজ অলসো ফোর্স টু ডু দিস মহার্ঘ ভাতা থিং। সো এখন আমরা প্রাইভেট সেক্টর যদি বলা হয় আমাকে বা ওয়াসিমকে যে ওয়াই ডোন্ট ইউ, গভর্নমেন্ট মহার্ঘ ভাতা দিচ্ছে, ওয়াই ডোন্ট ইউ অলসো গিভ মহার্ঘ ভাতা টু ইউর এমপ্লয়িজ, উই রিয়েলি কান। হ্যাঁ, আমরা যদি ব্যাংক থেকে টাকা নিয়ে শোধ না দিতাম তাহলেও তো সম্ভব ছিল, বাট সেই জায়গাটাতে ওভারঅল প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টর মানে এমপ্লয়মেন্ট নিয়েও কিন্তু আমাদের কথা বলতে হবে যদি আমরা এমপ্লয়মেন্টটা নিয়ে কথা বলি। আর বাট হ্যাভিং সেড অল দিস থিংস, আমি একটা জিনিস শেষ করব, যে আমাদের ইকোনমি, এই যে 1/3 অফ দ্য পিপল লেবার ফোর্স ইজ নাও বেসিক্যালি গ্র্যাজুয়েটস, বাট আমাদের ইকোনমি তো স্টিল এ কাইন্ড অফ স্ট্রাকচারালি, যদিও ওয়াসিম বললো সার্ভিস সেক্টরে বাড়াতে হবে, বাট আমরা কি ইভেন ইন্ডিয়ান লেভেলেও গেছি কিনা? আমাদের ইকোনমি স্টিল ভেরি মাচ অ্যাগ্রারিয়ান অ্যান্ড ম্যানুফ্যাকচারিং বেসড, অ্যান্ড ইট উইল বি। সার্ভিস সেক্টরে আমাদের কিন্তু জব আছে, ওগুলি মাছ মনে হচ্ছে ট্রান্সপোর্ট সেক্টর, কনস্ট্রাকশন ও রিটেইল। বাট আমাদের যদি আজ থেকে 10 বছর আমরা দেখি, আমাদের 10 বছরে কিন্তু চায়না থেকে যে রিলোকেশনটা হবে, চায়না তো আর বা সিঙ্গাপুর তো আমাকে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলোকেট করবে না, চায়না আমাকে গার্মেন্টস, সরি, ম্যানুফ্যাকচারিং রিলোকেট করবে। ওই ম্যানুফ্যাকচারিং এ কি আমি আসলে গ্র্যাজুয়েটদেরকে এমপ্লয় করব? দরকার তো নাই। ওইখানে তো আমি আসলে নন গ্র্যাজুয়েটদের কি এমপ্লয় করব? গ্র্যাজুয়েট কি ইচ্ছা করে আমি এমপ্লয় করব না। ও যদি আমার এখানে 20,000 টাকা চায়ও, আমরা করবো না, বিকজ দে হ্যাভ গট ডিফারেন্ট সোশ্যাল অ্যাসপিরেশন। ও তো আমার জন্য লায়াবিলিটি হবে। আমি বরঞ্চ ইচ্ছা করি একটা ম্যাট্রিক ফেল ছেলেকে আমরা আমরা ওই সরি ওই ম্যানুফ্যাকচারিং এ হায়ার করব। তো আমার ইকোনমি কিন্তু আমি কোনোভাবেই দেখছি না যে উই উইল বি এ নলেজ বেসড ইকোনমি ইন নেক্সট 10-15 years. So but we are producing these things, so there is a huge supply demand match, not only quality, even আমার যদি এখন 7 লাখ, যেটা থিওরিটিক্যালি যদি বলি, 7 লাখ ছেলে পেলে যারা গ্রাজুয়েট হচ্ছে, ধরলাম তারা সবাই গ্লোবাল স্ট্যান্ডার্ড, ধরলাম আমি, তারপরে কি, ক্যান উই অ্যাবজর্ব দেম? আমার ইকোনমিক স্ট্রাকচারালি ফিট টু অ্যাবজর্ব দেম? ওয়ান ওয়ে অফকোর্স আমি স্কিল লেভেল বাড়া আমি এক্সপোর্ট করি, এবং যেটা আমরা এখন সলিউশন পার্সপেক্টিভে বলবো যে না ঠিক আছে, আমার গ্র্যাজুয়েট, আমাদের টোটাল মানে ওভারসিজ এমপ্লয়মেন্ট ওয়াজ মাচ মোর, আমি নাম্বারে পাঠাবো, মানে মালয়েশিয়ায় পাঠাবো, সৌদিতে পাঠাবো, দুবাইয়ে পাঠাবো, খুব ব্লু কলার। বাট আমাদের এখন হয়তো সলিউশন হতে পারে আমরা এখন ব্লু কলার পাঠাবো, ব্লু কলার রেস্ট্রিক্ট করবো, কারণ আমার ম্যানুফ্যাকচারিং এর লোক নাই, মানে লেবার নাই, আমার ম্যানুফ্যাকচারিং এ লেবার দরকার। আমি বরঞ্চ শুধুমাত্র এই গ্র্যাজুয়েটদেরকে আমি বাইরে পাঠাবো, গিভিং দেম কাইন্ড অফ জাপানিজ ট্রেনিং, জার্মান ট্রেনিং অ্যান্ড অল দোজ থিংস। কারণ জার্মান জাপানিতে একটা নন গ্র্যাজুয়েট যেতে পারবে না, সেখানে গ্র্যাজুয়েট যেতে পারবে।
কিন্তু ওই গ্র্যাজুয়েটের আবার একটা ল্যাঙ্গুয়েজ স্কিল দরকার হবে। তো ওই জায়গাটাতে পলিসি পার্সপেক্টিভে আমার কাছে মনে হয় সাপ্লাই সাইডে কাজ করার আছে। বাট আই এম নট শিওর যে যেখানে মার্কেটের উপর ডিপেন্ড করছি আমরা অনেক কিছু, প্রাইভেট ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করছি, যদি মার্কেট সিগন্যালটা না রেসপন্স করে তাহলে কতটুকু আসলে আমরা সলিউশন নিতে পারবো। বাট গভর্নমেন্টের রোল অফকোর্স আছে, নো ডাউট। I think that like again very conscious of time, আমরা এখন 1 ঘন্টার অনেক উপরে চলে গেছি। 2 episodes should follow এখান থেকে। একটা হচ্ছে immediate government solutions to the problem, যেটা where Fahim is, but also একটা dedicated episode on structural transformation is also sort of long overdue for our audience. Asif, and then I would ask Rushad to draw everything to a close with a wrap up. So Asif. হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার কোনো না, একটা একটা জাস্ট পয়েন্ট অ্যাড করতে চাচ্ছিলাম। যে কনক্লুশনটা আজকে আমরা ড্র করছি যে যে পরিমাণ গ্রাজুয়েটস তৈরি হয়েছে ওই পরিমাণ জব নাই। হ্যাঁ, সো প্রশ্নটা তো ওইখানে যে এই এতগুলো গ্রাজুয়েট দরকার ছিল কিনা, বা এই গ্রাজুয়েট গুলো তৈরি হলে তারা আসলে কি করবে, এই এই ডিসকাশনটা আমরা এটার বিভিন্ন ফর্মে ছিলাম। বাট আই ওয়ান্ট টু হাইলাইট ওয়ান কোয়েশ্চেন, হচ্ছে কি যে যে পরিমাণ ফর্মাল সেক্টর জবস আমরা তৈরি করছি, বাংলাদেশের অর্থনৈতিক সাইজ অনুযায়ী এটা কি আসলে অ্যাডুকুয়েট কিনা? হ্যাঁ, নর্মালি একটা ইকোনমি, ওয়াজ দ্যার ইজ দ্যাট দ্য রাইট নাম্বার উই শুড বি জেনারেটিং? হ্যাঁ, and it goes back to other discussions we have had and we will have this discussion in the future, যে গত 10-20 বছর ধরে যে ক্রেডিট দেয়া হয়েছে ইকোনমি, ব্যাংকিং সেক্টর এবং অন্যান্য খাতে, সেটা আসলে কতটুকু প্রোডাক্টিভ পারপোজে গেছিল, সেটা কি আদৌ এসএমই খাতে বা অন্যান্য খাতে যেখানে যেসব অন্টারপ্রেনাররা জেনুইনলি জব ক্রিয়েশন করার কথা সেই ক্ষেত্রগুলোতে গেছিল কিনা? তো ওটা যদি আজকে যেত, এসেনশিয়ালি ইট থিওরিটিক্যালি, এটা এখন থিওরিটিক হাইপোথেটিক্যাল, ইট ইজ পসিবল যে উই উড হ্যাভ ক্রিয়েটেড মোর জবস। এন্ড তাহলে এই যে গ্রাজুয়েট লেভেলে যে সাপ্লাই অফ লেবার ভার্সেস ডিমান্ড, মানে ভার্সেস দ্য সাপ্লাই অফ জবস, হ্যাঁ, এটার মিসম্যাচটা হয়তো এত বড় হতো না। তো সলিউশনটা আসলে পসিবলি টু প্রং, মানে নট জাস্ট অলসো টিল্টিং পিপল টুয়ার্ডস ফর্মাল এডুকেশনের বাইরে অন্য ধরনের এডুকেশনে একটা হতে পারে, বাট উই ডু নিড টু ক্রিয়েট মোর জবস। সো আই উইল জাস্ট স্টপ দেয়ার। আমি জাস্ট একটা একটু ছোট ইন্টারভেনশন। আসি ভেরি গুড পয়েন্ট, যে আমরা যদি ওরকম আমাদের ব্যাংকিং সেক্টর এফিসিয়েন্ট হতো, রাইট জায়গায় লেন্ডিং করতে হতো, মানে অফকোর্স আই কমপ্লিটলি এগ্রি দ্যাট কিছু প্রবলেম হতো, এত হতো না। বাট হ্যাভিং সেড দ্যাট, ইন্ডিয়া তো কিন্তু আমাদের মতো সেম প্রবলেমটাই ফেস করছে। ইন্ডিয়ান ব্যাংকিং সেক্টর তো আমাদের মতো এরকম কোনো লুটপাটের ব্যাংকিং সেক্টর ছিল না, বাট স্টিল দেয়ার নাম্বার অফ, তাদেরও এই এক্সাক্ট সেম প্রবলেমটা কিন্তু আছে, যে ভেরি হাই লেভেল অফ গ্র্যাজুয়েট ইউথ আনএমপ্লয়মেন্ট। সরি, রুশাদ। জি। Thanks, Fahim. আম, Rushad, yes. জি, হুম। সবাইকে ধন্যবাদ। একটা বেশ সুন্দর আলোচনা হলো, এবং বিশেষ করে ফাহিম ভাইকে একটা তথ্যবহুল প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমি যে সামারাইজ করার আগে দুইটা পয়েন্ট বলতে চাই। একটা হলো যে আম, ওই যে আলোচনাটা হচ্ছিল যে ইনকাম নিয়ে, যে লো ইনকাম থাকলে বা লো স্যালারি থাকলে অনেকে হয়তো জবটা করতে চাচ্ছে না, সেই সাথে আমার মনে হয় যে জব সিকিউরিটিও একটা বড় পার্ট আমাদের। আহ, ইন ইন বাংলাদেশের মতো একটা দেশে যেখানে গত অনেক বছর ধরে আমরা দেখছি যে আইনের শাসনের অভাব, সেখানে আপনার লেবার ল অ্যাবসেন্ট, যেটা প্রাইভেট সেক্টরে খুব এফেক্ট করে আর কি। প্রাইভেট সেক্টরে আমরা যখন যারা চাকরি করে তারা বলে যে, অনেক ক্ষেত্রেই বলে, সবার ক্ষেত্রে না অবশ্যই, যে লেবার ল, মানে এখানে কখন চাকরি চলে যায় কি চায়, এবং 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা খাটুনি। তো এইসবের কারণে অনেকে অনেক কম জবেও দেখা যায় যে সরকারি চাকরির জন্য অপেক্ষা করে, রাদার দেন একটা প্রাইভেট সেক্টরে জব থাকলেও। রেলওয়ের একটা ওয়েম্যানের চাকরি, যেটা একদম 4th ক্লাস চাকরি, সেখানেও নাকি মাস্টার্সের জন্য অনেকে অ্যাপ্লাই করে। তো এটা একটা পয়েন্ট। আর আরেকটা হলো যে, যেটা ওই যে ব্যাংক থেকে যেটা আসিফ বললো, যে প্রোডাক্টিভ সেক্টরে এমপ্লয়মেন্ট হলে আমরা আরো বেশি জব পেতাম কিনা। অবশ্যই আমরা জানি যে গত কয়েক বছর ধরে কি ধরনের শাসন চলেছে, যেটা অর্থনীতিকে পর্যুদস্ত করেছে। তো যদি সামারাইজ করতে আসি, তাহলে বলা যায় যে বাংলাদেশের মতো একটা দেশের জন্য আসলে এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলাটা বা ডেটা নিয়ে কথা বলাটাও অনেক প্রবলেম। কারণ আমরা পুরো চিত্রটা কখনো পাবো না, যেখানে মোর দ্যান 80% মনে হয় আমরা জানি যে ইনফর্মাল সেক্টরে আছে।
only 20 or 15% is formal sector employment. যেসব ডেটাগুলো আমরা পাচ্ছি সেগুলা ফর্মাল সেক্টর থেকে পাই মোস্ট অফ দ্য টাইম। তো এই যে সাপ্লাই এবং ডিমান্ডের মিসম্যাচ, সেখান থেকে যদি আমরা সাপ্লাই আসি, সাপ্লাই একটা বড় যে সাপ্লাই লেবার ফোর্স থেকে আসছে, বিশেষ করে আমাদের আলোচনায় বারবার উঠে এসেছে যে টার্সিয়ারি গ্রুপ, যেটা হাইলি এডুকেটেড, মানে মোস্ট গ্রাজুয়েট লেভেল এডুকেশন, সেখানে আনএমপ্লয়মেন্ট রেটটা ইজ ভেরি হাই। এবং সেখানে আম, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির কথা বলা হয়েছে যে 7 লাখ গ্রাজুয়েশন যদি হয়, তার মধ্যে 62% আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসছে। তো সেখানে আসলে বোঝা যাচ্ছে যে সেখানে একটা স্কিল তৈরিরও একটা গ্যাপ আছে। আম, একটা এনাফ স্কিলড মানুষজন আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন, ট্রেনিং ইনস্টিটিউশন থেকে আসছে না। আহ, তারপর একটা প্রশ্ন এসেছে যে যদিও এনাফ আসতো তাহলে কি এনাফ জব ছিল? তো যদি ডিমান্ড সাইডে আসি, আমাদের ডিমান্ড সাইডেও এনাফ জব আসলে ওরকম ভাবে ক্রিয়েট হয়নি। এবং সেটা একটা ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাগনেশন, বড় বড় যেগুলা জব ক্রিয়েটিং সেক্টর বা কোম্পানি আছে, সেগুলো অনেক বছর ধরেই স্ট্যাগনেটেড আছে। আবার যেগুলো গ্রো করেছে দেখা গেল সেগুলোতেও কিছু জবলেস গ্রোথ হয়েছে। তো সব মিলিয়ে একটা সাপ্লাই ডিমান্ডের তো একটা বিরাট মিসম্যাচ আছে, সেটা ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন। তো এই এপিসোডে আমরা মূলত এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করলাম। তো ভবিষ্যতে কোনো একটা এপিসোডে আমরা হয়তো নেক্সট এপিসোডে বা তার পরবর্তী কোনো এপিসোডে আমরা সলিউশনের জায়গাটা নিয়ে খুব একটা কথা বলতে পারিনি, কি ধরনের পলিসি নেওয়া উচিত, গভর্নমেন্ট, প্রাইভেট, পাবলিক ইনিশিয়েটিভ কি কি ধরনের আসতে পারে, সেই জিনিসগুলো আমরা আশা করছি যে ভবিষ্যতে কোনো এপিসোডে বিস্তারিত আলোচনা করব। এই বলে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।